এর আগে আমরা প্রথম সিজন দিয়েছি, দ্বিতীয় সিজনও দিয়েছি, এবার তৃতীয় সিজন দিচ্ছি। সকল পার্ট মিলে গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে তৃতীয় সিজনটা সম্পূর্ণ একসাথে আছে। নেহাকে দেখে নিলয় বলে, কেমন আছো নেহা? তুমি আসবে ভাবতেই পারিনি, বসো। নেহার মুখটা গম্ভীর হয়ে আছে। নিলয় একবারটা খেয়াল করে কিছু না বোঝার ভান করেই নেহাকে আপ্যায়নের উদ্ধৃত হলো। নেহা তখনই প্রশ্ন করে। নিলয় অবাক হয়ে প্রশ্ন করে, নিলয় তোমার সাথে আদনান সাহেবের কি সম্পর্ক? মানে? বুঝতেই পারে না নেহা কেন তাকে হুট করে এমন প্রশ্ন করবে। নিলয় মুচকি এসে নেহার দিকে তাকিয়ে বলে, সেদিন উনি আমাকে ছাড়িয়ে নিয়েছিল বলে এমন প্রশ্ন করছো? আরে ওনার আর আমাদের গ্রামের বাড়ি পাশাপাশি। ওনার মায়ের সাথে আমার মায়ের অনেক সখ্যতা, আর ওনার দৌলতে এখানে আসা আর এই বাড়িতে থাকা। না হলে কোথায় পাবো এত কিছু, তাই আর কি। নিলয় কথাগুলো বলে রুমে চলে আসে। অনু ঠিক এই প্রশ্নটা রাশিদকেও করে। ঋষাদও নিলয়ের মতোই উত্তর দেয়। নিলয় ওদের সবাইকে বলে, তোমরা গল্প করো, আমি চা করে আনি। নিলয় চলে যায় চা বানাতে। কিছু সময় পর নেহা নিলয়ের পাশে এসে দাঁড়ায়। নিলয় মুচকি এসে কিছু একটা বলতে যাবে, তখনই নেহা বলে, সব ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে ওই দামি বাইক কোথা থেকে আসলো? আবার বাইকের পেছনে বসে সিগারেটও খাও? আদনান সাহেবের বাড়ির ভেতর থেকে চালিয়ে চলে আসো, রহস্যটা কি? নিলয় বোকার মতো তাকায় নেহার দিকে। নিলয় জোরেই কেসে ওঠে। শুনতে পায় ঋষাদের জোরে কাশছে। তখনই শুনতে পায় কলিং বেলের আওয়াজ। ঋষাদ দরজা খুলতে অগ্রসর হলো। নিলয়ও চলে আসে। ঋষাদ দরজা খুলতেই দেখে রাফিন দাঁড়িয়ে আছে। রাফিনদের দিকে তাকিয়ে মুচকি এসে বলে, কেমন আছো তোমরা? আরে এখানে অনু আর নেহাও আছো দেখছি। যাক, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। রাফিন কথাগুলো বলে ভেতরে প্রবেশ করে। নিলয় নেহার থেকে যেন হাঁপ ছেড়ে বাসে। রাফিন কিছু বলতে যাবে, তখনই আবার কলিং বেল বেজে ওঠে। ঋষাদ আবার দরজা খুলতে যায়। রাফিন তখনও প্রায় দরজার কাছেই দাঁড়িয়ে। ঋষাদ দরজা খুলতেই চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে, কারণ বাড়ির নিচে চায়ের দোকানে রমিত চাচা এসে দাঁড়িয়ে আছে। ওর হাতে ছোট্ট একটি শপিং ব্যাগ ও দুটো কালো গোলাপ। ঋষাদের অবাক হওয়ার কারণ এই কালো গোলাপ। ঋষাদ কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই রমিত চাচা বলল, বাবা, কালো জামা পইরা দুইজন লোক আইলো, আমার হাতে এই যে 500 টাকার নোট গুজে দিয়ে কইলো সরাসরি নিলয়ের কাছে যেন এইগুলা দেই। তারপর তারা গাড়ি কইরা চইলা গেল। এইগুলা তোমাদের জিনিস নাও বাবা। কারা চাইলো? আমি তো চিনি না বাবা, তুই যাওয়ার আগে কইলো নতুন কি যেন নাম ভুইলা গেছি, কইলো নতুন নতুন ড্যান বয় না কি যেন কইলো, ভুলে গেছি। ওকে, বুঝতে পারছি। আপনি যান চাচা। ঋষাদ সেগুলো হাতে নেয়। ঋষাদের কথা মতো রমিত চাচা চলে যায়। ঋষাদ ওগুলো নিয়ে ভেতরে প্রবেশ করতেই সবাই সেদিকে তাকিয়ে আছে। ঋষাদ কিছু বলতে যাবে, তার আগেই রাফিন বলে, নতুন ডেঞ্জার্স বয়েজ মানে? ঋষাদ নিলয়ের দিকে তাকায়। নিলয় শান্ত চোখে ঋষাদের দিকে তাকিয়ে মুচকি এসে রাফিনকে উদ্দেশ্য করে বলল, এটা নিশ্চয়ই ড্যাঞ্জার বয়েজ গ্যাংয়ের কেউ পাঠিয়েছে। ওরা তো আমাদের বাঁচিয়েছে, তাই। তা ঠিক আছে, কিন্তু কালো গোলাপ কেন দিয়েছে? কই দেখি কি জিনিস। রাফিন কালো গোলাপ দুটো হাতে নিল। কিছুক্ষণ গম্ভীর চাউনি নিয়ে তাকিয়ে শপিং ব্যাগটি হাতে নেয়। তারপর নেড়েচেড়ে দেখে, ভেতরে হাত দিয়ে কিছু একটা বের করে। সবাই রাফিনের দিকে তাকিয়ে আছে। সবাই দেখে রাফিনের হাতে একটি ছোট্ট খাম, আর সেই খামটি রাফিন ছিঁড়তেই বেরিয়ে আসে অনেকগুলো ছবি। রাফিন ছবিগুলো প্রথমটা দেখেই 8জন লোক দাঁড়িয়ে আছে। সবার হাতে একটি করে পিস্তল, আর 8জনের মুখে লম্বা টুপিতে ঢাকা। সবার হাতে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। আর প্রথম যে দাঁড়িয়ে আছে তার মাথায় ছোট্ট করে লেখা এন, তারপর পাশেরটায় লেখা আর, তারপরে গুলোতে OMSRAS। রাফিন পরের ছবিটা উল্টায়, দেখে আবারও সেই 8জন লোক। তবে এবার প্রত্যেকের হাতে সাদা লম্বা টুপিওয়ালা পোশাক পরা, কারো মুখে কোনোভাবেই দেখা যাচ্ছে না, আর সেই সাদা জামাতে রক্ত লেগে আছে। এইভাবে অনেকগুলো ছবি রাফিন উল্টাতে থাকে। শেষে দুটো ছবির আগের ছবিটা দেখে রাফিন অনেকক্ষণ বোবার মতো তাকিয়ে থাকে, কারণ শেষের দুটো ছবির ওই আগের ছবিটা ছিল রাফিনের অনেক পরিচিত, যা রাফিন কখনোই ভুলতে পারবে না। ছবিটাতে কেউ একজন বসে আছে, আর তাকে ঘিরে কয়েকজন দাঁড়িয়ে আছে। যে বসে আছে সে সামনে 2জন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতেও পিস্তল। যে বসে আছে তার দিকে পিস্তল তাক করে সেই 2জন দাঁড়িয়ে আছে। ছবিটাতে অনেক বেশি লাইটিং করা সত্ত্বেও যে বসে আছে তার
চোখে মুখে ভয়ের আর কৌতূহলের ছাপ স্পষ্ট। তা রাফিন ছবি দেখেই বুঝতে পারছে। আর তখনই রাফিনের গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে যায়, কারণ এই ছবিতে যে বসে আছে সে হলো রাফিন নিজেই। নিজেকে সে এইভাবে দেখবে কখনো ভাবতে পারিনি। রাফিন পরের ছবিটা দেখে, সেখানে একটা মেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। মেয়েটা যে রাফিনকে চেনে তাতে কোনো সন্দেহ নেই, কারণ মেয়েটা হলো নেহা। আর তার সামনেই মজিবরের কপাল ভেদ করে লাশটি যেন কাত হয়ে পিচ ঢালা রাস্তায় পড়ে আছে। আর কিছু দূরে দাঁড়িয়ে আছে কালো টুপি পরা সেই লোক, পেছনে একটা বাইক। বাইকটা বেশি দামি, তবে কেমন যেন রাফিনের বাইকটা একটু চেনা চেনা মনে হয়। তবে লম্বা টুপিওয়ালা লোকটা পরিচিত, ডেঞ্জারাস বয়েজ গ্যাংয়ের কেউ একজন। তারপর শেষের ছবিটা রাফিন দেখে, আর দেখে অবাক হয়, কারণ ছবির ব্যাকগ্রাউন্ড এই যে জায়গাটা আছে সেটা রাফিনের খুব ভালো করেই পরিচিত। ছবির জন্য জায়গাটা হলো আরাফাতের বাড়ির পরিত্যক্ত গোডাউন। আর যে দুজন ছবিতে দেখা যাচ্ছে পেছন ঘুরে আছে আর গোডাউনের দরজায় তালা গুলি করে ভাঙছে, দুজন মুখ দেখা যাচ্ছে না। রাফিন আরো কিছু সময় ধরে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়। রাফিন নিলয়ের দিকে তাকিয়ে বলে, কয়েকটা প্রশ্ন আমার মাথায় আসছে। তুমি ছবিগুলো দেখার আগেই সেই প্রশ্নগুলো করতে চাই। কেন এই ছবিগুলো তোমাদের কাছেই আসলো? ছবির সাথে তোমাদের কি কোনো সম্পর্ক আছে? নিলয় চুপ হয়ে যায়। শান্ত মস্তিষ্কের মানুষরা যেন কেমন অস্বস্তি বোধ করতে লাগলো। অনেকগুলো ঝামেলা পেরিয়ে নিলয় আজ এই অবস্থানে এসেছে। সামান্য এই পুলিশ অফিসারের কাছে নিজেকে সে এইভাবে প্ররোচিত করতে পারবে না, কখনোই না। নিলয় ছবিগুলো হাতে নেয়, একে একে ছবিগুলো সব দেখতে থাকে। ছবির সাথে থাকা অক্ষরগুলোর রহস্যও নিলয় জানে। ছবিগুলো দেখে কিছু বলতে যাবে, তখনই নিলয়ের ফোন বেজে ওঠে। নিলয় পকেট থেকে ফোন বের করে দেখে আদনানের নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে ওঠে, নিশ্চয়ই আমাকে ভুলে যাওনি মিস্টার রুদ্র, হা হা। নিলয় থমকে যায়। কথা যেন তার মুখ দিয়ে বের হতে চায় না। সবগুলো যেন কেমন অপ্রত্যাশিত লাগছে তার। চারপাশটা যেন অকারণে কেমন বিষাদ লাগছে, কারণ কণ্ঠটা নিলয়ের বেশ সক্ষতা ছিল। খুব ভালো করেই জানে ও। নিলয় একটু হেসে বলে, সরি, কে বলছেন? নিলয় মিস্টার রকস্টার কখনো কাউকে ভুলে না, আর আমাকে তো ভুলতেই পারবে না। তবু তোমাকে বলছি, আমি সেই না। থাক, বলবো না, তুমি খুঁজবে কে আমি। নিলয় কিছু বলতে যেও পারে না। কেমন যেন এক উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তার। কণ্ঠটাও খুব পরিচিত নিলয়ের, কিন্তু কেন আবার ফিরে আসবে সে? কখনই সে এমন করেছে? কেনই বা এমন করেছে? নিলয় তো তার কাছে দায়বদ্ধ নয়, তবে কি চাই সে? নিলয় কিছু বলবে তার আগে ওপাশ থেকে বলে, বলেছিলাম না তোমাকে, আমি তোমার থেকে বড় একজন রকস্টার হিসেবে তোমার সামনে নিয়ে আসবো। আমি তাকে পেয়ে গেছি। তুমি জানলে অবাক হবে সে কে। তোমার খুব কাছের আর পরিচিত মানুষ। যখন সে তোমার সামনে আসবে তুমি তাকে দেখে হা হয়ে যাবে। কিন্তু সে কে তোমাকে তো বলবো না, তুমি নিজেই খুঁজে নাও। তবেই দেশীয় তোমার মতো শান্ত ও শিষ্ট রকস্টারের চিন্তার দিন শুরু। ফোনটা কেটে দেয় ওপাশ থেকে। নিলয় সবার দিকে তাকিয়ে মুচকি এসে ফোনটা পকেটে রাখে। রিশাদ উৎকুশ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে বলল, নিলয় কিরে, কার ফোন ছিল? গ্রাম থেকে এসেছিল? হুম। বুঝে গিয়েছে ছবিগুলো কে পাঠিয়েছে, তবে জানে না নীলা কোথায় আছে আর কেনই বা সে ছবি পাঠিয়েছে। আর নিলয় ভালো করে জানে নীলা যা বলে তা করে দেখায়। আচ্ছা নিলয়, ছবিগুলো আমি নিয়ে যাচ্ছি। লাস্টের ছবিটা সফিনের সোহাগের নিখোঁজে হওয়ার রহস্য উদ্ঘাটনের সাহায্য করবে। থাকো তোমরা। কেমন আছিস? অর্কের এমন প্রশ্ন শুনে আরাপ কিছুটা তাকিয়ে থাকে অর্কের দিকে। অর্কের পিছনে অর্কের গ্যাংয়ের লোক দাঁড়িয়ে আছে। অবশ্য অর্কের নিজের গ্যাং থাকলেও অর্ককে লিড দেয় নিলয়, এবং এমন অনেকগুলো অর্ক আছে যা প্রতিটা শহরে নিলয়ের জন্য কাজ করে। ভাইয়া, তোমরা মেরে আবার জিজ্ঞাসা করছো কেমন আছে? আমরা মারছি। তোমাদের গ্যাংয়ের লোক মারা মানে তুমিও মারছো আমাকে? আরাপ কোনো কথা বলে না, নির্বাক হয়ে তাকিয়ে আছে নীলছে মণিঘেরা স্বচ্ছ সুইমিং পুলে। আরাপ বসা থেকে উঠে দাঁড়ায়, একটা সিগারেট জ্বালিয়ে অর্কের দিকে তাকিয়ে মুচকি এসে বলে, আচ্ছা ভাইয়া, নিলয়কে মারতে কত টাকা বাজি ধরা যাবে? আরাপের মুখে এমন কথা শুনে অর্ক বসা থেকে উঠে দাঁড়ায়। নিশ্চিত আরাপ যদি আহত অবস্থায় না থাকতো তবে অর্ক এতক্ষণে আরাপকে কয়েকটা চর কষে দিত। কিন্তু অর্ক এখন কিছুই বলল না, মাথা ঠান্ডা রেখে বলল, দেখ ভাই, যা হয়েছে ভুলে যা। ভুলে যাব আমি? কখনো না ভাইয়া। এই আরবকে তো ছোট থেকে জানো কতটা চিত। আই ক্যান নট ফরগেট ইট। এই আরব নিলয়কে মারবে। তোমাকে একটা অফার করছি। তুমি ওকে মারতে কি চাও? টাকা? কত টাকা চাও? আরব, সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে, তুই মাথা ঠান্ডা কর, ভুলে যা প্লিজ। আরাপ আবারও চুপ হয়ে যায়।
সমাপ্তময় সিগারেটের কয়েকটা টান দিয়ে সিগারেট পিছনটা রেখে দিল, দিয়ে বলল, তুমি কি হতে চাও? পুরো দেশের রক স্টার? তোমাকে আমি রক স্টার বানাবো, ভয় নেই। তোমাকে নিলয়কে মারতে হবে না, ওকে আমিই মারবো, আর তোমাকে বানাবো রক স্টার। আরাফের গায়ে কয়েকটা চড় দেয়। আরাফের গালে কয়েকটা চড় দেয়, তারপর কোমর থেকে পিস্তল বের করে আরাফের দিকে তাক করতে যাবে, তখনই আরাফ জোরে হেসে ওঠে। আরাফের এমন বিৎকুটি হাসি শুনে অর্ক বেশ খানিকটা বিচলিতই হয়। অর্কের দিকে পিস্তল ধরতেই অর্ক হাসতে হাসতে বলে, নো ভাইয়া, নো। তুমি রক স্টার লোক হতে পারো, কিন্তু আমার কাছে নিলয় বা তুমি, এমনকি ডেঞ্জারাস বয়েজ গ্যাং কিছুই না। পিছনে তাকাও। অর্কের পিছনে তাকায়। ওর সাথে থাকা লোকজন, এমনকি অর্কের ডান হাতও বাহমাত সজীব এবং মুকুল অর্কের মাথায় সোজা পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। অর্ক হাবার মতো তাকিয়ে আছে তাদের দিকে। কি বলবে সে তো খুঁজে পাচ্ছে না, কিছু বলার মতো কথাও তার মাথায় আসছে না, কেবল ফ্যাল করে তাকিয়ে আছে ওটার দিকে। আরাফ হাসতে থাকে, আবার উচ্চ স্বরে হাসে, হাসতে হাসতে বলে, পিস্তল নামিয়ে রাখো। এমন দাবা খেলার ছোট্ট বুড়িকে খেয়ে কি হবে? খেতে হবে রাজা মন্ত্রীকে। আরাফ আবারও চুপ হয়ে যায়। ছোট ছোট ধাপ ফেলে ফ্রিজ থেকে কয়েকটি দামি বিয়ারের বোতল বের করে আনে আরাফ। শান্ত ভঙ্গিতে একটা বোতল অর্কের দিকে এগিয়ে দেয়। অর্ক প্রথমে না নিতে চাইলেও আরাফ ঝাড়ি দিয়ে ওঠায় হাতে নেয়। তারপর একে একে অর্কের পেছনে থাকা লোকগুলোকেও বিয়ারের বোতল দেয়। সোজা এসে আগের জায়গায় আরাফ বসে। বিয়ারের বোতলের ছিপি খুলে কয়েক ঢোক গিলে মুচকি হাসতে থাকে। অর্ক আরাফের এমন আচরণ আগে কখনো দেখেনি। একদম ডেঞ্জারাস বয়ে গ্যাংয়ের লিডার নিলয়ের মতোই আচরণ। শান্ত দৃষ্টি, মুখে অসাধারণ একটি মুচকি আসে, এমন একটা ভাব যেন কিছুই হয়নি, যা হবেই তা গোপনেই। কিন্তু কেন এমন করছে? আরাফ বলে, ঘরে বসে তোমার লোকদের কিনে নিলাম ভাইয়া। খুব সিম্পল বিষয়, একটা করে মেয়ে আর বাড়তি কিছু টাকা ওদের জন্য যথেষ্ট। তোমার লোকদের আমার দলে নিতে আমার সময় লেগেছে মাত্র 3 ঘন্টা। তুমি মোটেও তা জানতে পারোনি। আর নিলয়কে মাত্র সময় লাগবে 1 ঘন্টা, সেও জানতে পারবে না। দেখ আরাফ, নিলয় কোনো ছোটোখাটো রকস্টার না, সে সাধারণ কোনো পাতিমাস্তানও না। তোর 1 ঘন্টা সময় লাগলেও তাকে মারতে তার 5 মিনিটও লাগবে না রে। তুই ওকে চিনিস না, শুধু শুধু ওনার সাথে শত্রুতা করে নিজের প্রাণ ও পরিবারের সবার উপর ঝড় হওয়ার টেনে আনিস না। ও আছে ওর মতো, শান্তিতে থাকতে দে। ভাই আমি শান্তিতে নেই, আমি শান্তিতে থাকতে চাই। সে কেন রকস্টার, আমি বাস, তুমি কেন নয়? এর আমি শেষ দেখিয়ে ছাড়বো। কেউ তো আছে আমার মতো নিলয়ের শেষটা দেখতে চায়। তোর দিকে কিন্তু আর চোখে দেখছে, ওই দেখ দেখ। অনুর এমন কথা শুনে নেহা লজ্জা পাচ্ছে। অনু বারবার নেহার কানের কাছে মুখ নিয়ে নিলয়ের ব্যাপারে বলেই চলেছে, আর নেহা বারবার অনুর থেকে সে কথা শুনছে আর লজ্জায় লাল হচ্ছে। অনু, মার খাবি কিন্তু, আমরা এখনো ওদের বাসাতেই আছি, বেশি পাকনামো করিস না, মার খাবি কিন্তু। আহা আপু, ভালো লাগছে না। প্রপোজ তুমি করবা নাকি ও করবে? তোমাদের যা লক্ষণ তাতে করে মনে হয় প্রেম হবে, তবে প্রপোজ হবে না। অনু চুপ কর ভাই, সে তো প্রপোজ করছে না, তাহলে আমি কি করব? তুমি করো। একটা মেয়ে হয়ে তাকে বলবো ভালোবাসি? কি সাংঘাতিক ব্যাপার, থুর। আচ্ছা দাও। নিলয়ের দিকে অনু তাকিয়ে কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস নেয়। নেহা অনুর হাত চেপে ধরে আছে, কারণ অনু কিছু বলা শুরু করলে তা থামার নাম নেবে না। যদি বেশি কিছু বলে ফেলে তাহলে এই সমস্যা আরো বেড়ে যাবে। অনু বলে, নিলয় ভাইয়া, আপনি কি কাউকে ভালোবাসেন? মানে কি বললো অনু? আরে মানে কিছুই নেই। কাউকে ভালোবাসেন কি না বলেন। যদি অন্য কাউকে হয় তবে কিন্তু মেরে হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। আর যদি সে হয় তবে তো কোনো কথাই নেই। এই অনু, অন্য কেউ? সে কেউ মানে এটা কি একটু বুঝিয়ে বলবা? ওই তুমি চুপ করো তো। এইভাবে আরও বেশ কিছু সময় চারজন গল্প হাসি মজা চলতে থাকে। আর ওদিকে ঈর্ষাদিত মনের বিশাল পরিশ্রাবণ তৈরি করে একজন ব্যক্তি। খুঁজে চলেছে সপ্তমময় এক রচনা, যেখানে থাকবে একটাই রকস্টারের গন্ধ ও পদধ্বনি। কাঁধে কালো রঙের ব্যাগ ছড়িয়ে হাবাগোপার চেহারা, চুলগুলো কেমন উস্কো খুস্কো, পুরনো একজোড়া নীলচে রঙের লোফার জুতা পরা, প্যান্টের সামনে বাম পকেটে হাত গুজে ভার্সিটিতে প্রবেশ করছে নতুন একটি ছেলে।
আশরাফুল নামের এই নতুন ছেলেটি আজই প্রথম এসেছে ঢাকা ভার্সিটিতে। গুটি গুটি পায়ে ভার্সিটিতে প্রবেশ করতেই হঠাৎ শুনতে পেল, এই যে নিউ বয়, এদিকে। এই যে নতুন ছেলে। কালো রঙের ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাপাগোপা চেহারা, চুলগুলো কেমন উস্কো খুস্কো, পুরনো একজোড়া নীলচে রঙের লোফার জুতো পরা, প্যান্টের সামনে বা পকেটে হাত গুজে ভার্সিটিতে প্রবেশ করছে একজন নতুন ছেলে। আশরাফুল নামের এই নতুন ছেলেটি আজই প্রথম এসেছে ঢাকা ভার্সিটিতে। গুটি গুটি পায়ে ভার্সিটিতে প্রবেশ করতেই হঠাৎ শুনতে পেল। আশরাফুল থমকে যায়, কারণ সে নতুন একজন। দাঁড়িয়ে যেয়ে সামনে তাকিয়ে দেখে কয়েকজন ছেলে তার দিকে ইশারা করে ডাকছে। আশরাফ নামের এই ছেলেটা পাশে তাকায়, হয়তো অন্য কাউকে ডাকছে এটা ভেবে, কিন্তু না, সবাই যে যার মতো করেই চলছে। আশরাফের দিকে তাকিয়ে লিডার গোছের ছেলেটা বলে উঠল, আব্বে নতুন প্যাকেট, তোকেই ডাকছি, এদিকে আয়। আশরাফ বেশ জোরে হেঁটে চলে যায়। পাঁচজন বড় বড় ভাইয়ের সামনে আশরাফুল যেমন কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে। একজন বলে উঠল, নাম কি তোর? জি ভাই। ভাই আশরাফুল। এটা আবার কেমন নাম? ওকে কি ভাই আশরাফুল বলে ডাকবো নাকি? লিডার আরিফ আশরাফের জামার কলার ধরে হাসতে হাসতে কথাগুলো বলল। আরিফের সাথে বাকিরাও হাসতে লাগলো। কেবল ফালফাল করে তাকিয়ে আছে আশরাফ। কিছু বলার নেই, কারণ আশরাফ অনেক আগে থেকেই জেনে গেছে ঢাকা ভার্সিটির ক্যাম্পে সবসময় র্যাগিং হয়, আর এখনও সে র্যাগিংয়ের মাধ্যমেই পড়ে গেছে। আশরাফকে ছেড়ে দিয়ে ছেলেগুলোর মধ্যে থাকা কনক নামের ছেলেটা আরেকজনকে ডাক দেয়। আরিফের দিকে তাকিয়ে আশরাফুলকে বলে, আশরাফ ওই বেটা, এক সাইডে আয়। এই সুরজ আমাদের ভাই, আশরাফুলকে তোরে ডাক। আশরাফুল সরে এসে সামনে তাকায়, দেখে একটি মেয়ে এইদিকেই আসছে। হাব ভাব দেখে মনে হচ্ছে সেও নতুন। মেয়েটা মাথা নিচু করে আরিফদের সামনে এসে দাঁড়ায়। কনক মেয়েটার দিকে তাকিয়ে আরিফকে বলে, আরিফ ভাই, প্লিজ মামুনিকে ছাইড়া দাও, আমার তাকে ভাল লাগছে ভাই, প্লিজ মামুনিকে কেউ র্যাগিং করো না। মেরে তোর দাঁত উড়িয়ে দেবো শয়তান। এই তো বলে নিয়েছি, প্রেমটাও র্যাগিং হবে। তাহলে ভাই, এই ভাই আশরাফকে আর এই টুঙ্কু মামুনির একসাথে যা করি। সেটা তো মন্দ হবে না। ওই সামনে এসে দাঁড়া। নাম কি তোর? আরিফ আশরাফের সামনে এসে দাঁড়াতে বলে। মেয়েটির দিকে তাকিয়ে আরিফ প্রশ্নটি করে। মেয়েটি এবার তাকে আস্তে গলায় বলে, জি সাইমা। কি জি সাইমা? এটা আবার কেমন নাম? ডিজিটাল নাম নাকি রে? থাম তো তোরা। তা মামনি, তোমার গালটা তো বেশ সুন্দর। এই ভাই আশরাফ, যদি তোমার গালে একটু চুমুক হয় তাহলে কেমন লাগবে বলো তো? ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি নতুন এসেছি ভার্সিটিতে, এমন করবেন না আমার সাথে, অনেক দূর থেকে এসেছি। শোন, বেশি কথা বলবি তো আরও খারাপ হবে। চুপচাপ যা বলছি তাই মেনে নে, না হলে ওই শালা দাঁড়িয়ে আছিস কেন? যা চুমুখা। আশরাফুল সবার দিকে একবার তাকায়। সবাই উৎসুক ও আশরাফের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। আশরাফের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকায়। শুকনো দৃষ্টিতে মেয়েটা আশরাফের দিকে তাকিয়ে আছে। আশরাফ বলে, ভাইয়া, আমি অনেক দূর থেকে এখানে পড়তে এসেছি, প্লিজ ভাইয়া আমাদের ছেড়ে দেন, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। ওই বেশি বকছিস কেন? ওই সাইমা হালার পুতের ইঞ্জিনে একটা লাথি মারতো, মার বলছি। কৌনকদা, ইঞ্জিন কি গো? যন্ত্র কো, বাচ্চা দেওয়া যন্ত্র। মোহিনীর কথা শুনে আরিফ, সুরজ আর কনক হো হো করে হাসতে লাগলো। আশরাফ শান্ত চোখে হাসির প্রতিশোধনী তাকিয়ে আছে। আশরাফ মাথাটা নিচু করলো। আরিফ বলে, ওই ভাই আশরাফ, তুই ইমরান হাশমি চিনিস? জি। বাপরে বাপ, ভাই আমি আজও ইমরান হাশমিকে চিনলাম না, আর এই শালা এখনই চিনে ফেলেছে, লুচ্চা আছে ভাই। চুপ মহিন, দেখিস না আমি কথা বলছি। এই যে মেয়ে, তুমি সানিয়া পারে চিনো? সানিয়া আপাকে ভাইয়া? ওরে কেউ আমারে ধরে আমারে টাক কইরা দে, জনি ভাই হইয়া যাই। এই মেয়ে সানিয়া পারে চিনে না। তোরা থামবি। সানিয়া আপা হলো ইমরান হাশমির বউ, আর ইমরান হাশমি কিন্তু সেই লেভেলের কিসার। তোরা এখন দুজন ইমরান আর সানি হয়ে কি সিন কর দেখি, এখানে আমরা ভিডিও করব। ভাইয়া এসব কি বলছেন আপনারা? ছি। আশরাফের কথা শুনে আরিফ কষে একটা চড় মারে। আশরাফ প্রায় পড়ে যেও পড়ে না। আশরাফের গালে আঙুলের ছাপ বসে যায়। এবার কনক
সাইমার ওড়নায় হাত দিতেই সাইমা কোনোকে কষে একটা চর বসিয়ে দিল। তারপর পরপর 4টে নতুন সিরিজের ইয়ামা N5 ভার্সিটিতে প্রবেশ করলো। ভার্সিটির গেটের পাশে গাড়ি পার্ক করে জায়গা করা। নতুন 4টে RN5 বাইক পার্কিং লটে রেখে ধীর পায়ে এগিয়ে যায় কয়েকজন ছেলে। ছেলেগুলোর কোমরে রেজেট পিস্তল রাখা। এইভাবে ওপেনে ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে পিস্তল নিয়ে কয়েকজন ছেলে প্রবেশ করেছে। এই দৃশ্য আজকের দিনে আগে কখনো হয়নি। বলতে গেলে এটা বেশ বিরল একটি দৃশ্য। সবাই দেশ দিকে তাকিয়ে আছে। সামনে যে হেঁটে যাচ্ছে তার চুলগুলো বড় রকমের স্পাইক করা। স্পাইক চুলগুলো সাদা কালার করা, 2 কলির উপরে 2টো করে দাগ। গায়ে সাদা ঢিলে ঢালা হাতা লম্বা একটি গেঞ্জি, কালো রঙের বেশ রকমের ছেঁড়া ছেঁড়া ফ্যাকাশে ফ্যাশনের একটি প্যান্ট, তাও আবার পায়ের গোড়ালির থেকে অনেকটাই ছেঁড়া। উন্নত মানের একজোড়া লোফার জুতো। গলাতে ঝুলছে একটি দামি বেল্ট চেন। তবে তার কাছে কোনো পিস্তল নেই। কেবল সে ফ্যাশনেবল ব্যক্তিদের ফলোকারী অন্য 6জন ছেলেদের কোমরে পিস্তল রাখা। ধীর পায়ে হেঁটে যায় তারা। ক্যাম্পাসের বকুল ফুলের গাছের তলায় আসতেই সেই ফ্যাশনের ছেলেগুলো চোখ পরে বেশ খানিকটা দূরে কৃষ্ণচূড়া গাছের নিচে। সেখানে কয়েকজন ছেলে, একটা ছেলে আরেকটা মেয়েকে র্যাক করতেছে। বকুলতলার গোল চত্বরে দাঁড়িয়ে ছেলেগুলো সেই দিকেই তাকিয়ে আছে। তারা দেখে মেয়েটার ওড়না ধরে একটা ছেলে টান দিতেই মেয়েটা তার গাড়ি চড় মেরে বসে। তারপর সেই ছেলেটাও মেয়েটাকে চড় দিতে যাবে। ঠিক সেই সময় সাইমার পাশে থাকা আশরাফুল ছেলেটাকে কোনোয়ের হাত ধরে ফেলে। ঠিক তখনই মাথার ওপরে সিলিং ফ্যানটা ঘুরছে বেশ জোরেই। তবুও চেয়ারে হেলান দিয়ে থাকা রাফিনের কপাল বেয়ে ঘাম ঝরছে। চোখ বন্ধ করে ভাবছেন তিনি। অনেক কারা এই ডেঞ্জারাস বয়েজ গ্যাং? আর কেনই বা সহজ সরল দুটো ছেলের কাছে ছবিগুলো পাঠাবে? নাকি শস্যের মধ্যেই ভূত আছে? না না, দুটো ছেলেকে দেখে একদমই মনে হয় না তারা মশাও মারতে পারবে। ছবিগুলো কেনই বা নিলয়ের নাম করে আসলো? কালো গোলাপের রহস্য কি? ছবিগুলো বা রিসেন্টলি তোলা হয়েছে। তাহলে কে এসব করেছে, কেন করেছে, কি কারণ হতে পারে? গুলো প্রশ্ন রাফিনের মাথায় ঘুরতে থাকে। আর সেই প্রশ্নের সাইড এফেক্ট কপাল বেয়ে চিন্তার ঘাম বেরিয়ে নিচে পড়ছে। সবগুলো যেন ওলট পালট হয়ে যাচ্ছে। তখনই শুনতে পায় মেইলি একটা ভয়েস। আসতে পারি স্যার? দরজার দিকে তাকিয়ে দেখে নেহা আর অনু দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে রাফিন হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে মুচকি হাসি দিয়ে বলে, আরে আসো আসো, অনুমতি নেওয়ার কিছু নেই, বসো এখানে। ওই মহেশ। রাফিনের কথা শোনার সাথে সাথেই মহেশ নামের হাবিলদার ঝটপট রাফিনের সামনে এসে হাজির। রাফিন 3টে চা বিস্কুট আনতে বলে। তারপর নেহাদের দিকে তাকিয়ে বলে, রাফিন, আসতে কোনো অসুবিধা হয়নি? না। কিসের অসুবিধা হবে স্যার? নেহার ওপরে হয়তো যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আর ধারণা তাই বলছে। না মানে স্যার। এই নাও দেখো। ছবিগুলো দেখাবে বলে নেহাদের থানায় আসতে বলেছিল। নেহারাও চলে এসেছে। রাফিন একটা ছবি বাড়িয়ে দিল ওদের দিকে। নেহা তা হাতে নেয়। আর হাতে নিতেই বেশ অবাক হয়, কারণ মেহা মাটিতে পড়ে আছে। আর ছবির সামনের দিকে কেউ একজন কালো লম্বা টুপি পরে হাতে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। আর পিস্তলের বুলেট সোজা মুজিবের লাশ মাটিতে পড়ে আছে। নেহার পিছনে আরাপ ছিল, কিন্তু তাদেরকে ছবিতে দেখা যাচ্ছে না। নেহা আরেকটা বিষয় নিয়ে ছবিটার দিকে তাকিয়ে আছে। রাফিন তখনই প্রশ্ন করে, এই ছবিতে তুমি কি করে এলে? তোমাকে এখানে ডাকার কারণ হলো ওই ছবির ব্যাপারে জানার। তোমাকে ছবিতে দেখে অনেকগুলো প্রশ্ন মাথায় কাল থেকেই জ্বালাচ্ছে, তাই এখানে এভাবে ছবিতে তুমি কি করে এলে? নেহা ভেবেছিল সেই দিনের রাতের ঘটনায় কেবল আরাফের লোক নেহা সেই আগন্তুক লোক। আরাফের গাড়ির ড্রাইভার আর অনু জানে, কিন্তু এখন রাফিন সাহেবও জেনে ফেলেছে। নেহা ভাবতেই পারিনি একদম। নেহা রাফিনের দিকে তাকিয়ে বলে, সেদিন আরাফ আমাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। আমাকে খারাপভাবে প্রহার করতে চেয়েছিল। আমি ধরেই নিয়েছিলাম হয়তো সেদিনই আমার জীবনের শেষ সময় হতে যাচ্ছে। নিজেকে তাদের বা নিজের হাতে মারার প্রস্তুতি নিয়েই ফেলেছিলাম, কিন্তু এই জায়গাতে এসেই সব কিছু যেন পাল্টে যায়। তাদের প্ল্যান আর আমার চিন্তা সব কিছুই উল্টে যায়। চলন্ত গাড়িটা হঠাৎই ব্রেক করে এখানে। তাকিয়ে দেখি সামনে সেই লম্বা কালো রেইনকোটের টুপি পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার হাতে পিস্তল, আর পাশে মুজিব ছিল। সে নামতেই থুপ করে একটা গুলির শব্দ হয়, আর মুজিবের লাশ পড়ে যায়। কিন্তু ছবিটা এডিট করা দিয়েছে। আমরা তখনও গাড়িতেই ছিলাম যখন মুজিবের গুলি করা হয়। তারপর ওর লাশ দেখে আমি জ্ঞান হারাই, আর যখন জ্ঞান পেরে তখন নিজেকে নিজের বাড়ি দেখতে পাই।
রাফিন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনে। এখন সে কি বলবে ভাবছে, তবে নেহার কথাগুলো বলে হাঁপাচ্ছে। ততক্ষণ চা বিস্কুটের সাথে ঠান্ডা কোকও চলে এসেছে। নেহা এক চুমুকে গ্লাসের ঠান্ডা কোকটা খেয়ে নিয়েছে। রাফিনের দিকে তাকিয়ে দেখে সে ভাবাতু দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। রাফিন এতক্ষণে ক্লিয়ার হলো যে কেন নেহা এই ছবিতে এসেছে। রাফিন ভেবেছিল সেই আগন্তুক চেনে, কিন্তু না, বিষয়টা অন্যদিকে ঘুরে গেছে। এখন রাফিনের মাথায় একটাই প্রশ্ন, পেয়ালার লোকটা নেহা বিপদে পড়তে যাচ্ছে তা কিভাবে জানলো? তবে কি লোকটা নেহাকে চেনে নাকি নেহা তাকে চেনে? প্রশ্নগুলো নিয়ে আরও বেশি ভাবতে হবে। এর জন্য নিলয়দেরকেও কিছু জিজ্ঞাসা করতে হবে। কিন্তু নিলয়রা কোথায়? ওদেরও তো থানাতে আসতে বলেছি। কনকের হাত ধরা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে। এমনটা হবে কেউ আশা করেনি। চিকন পাতলা গোছের এই হ্যাংলা ছেলেটা কনকের হাত ধরে এতটা সাহস দেখাতে পারে কেউ ভাবতেও পারেনি। উচ্চপদস্থ স্থানে কর্মরত থাকা বাপের গুণধর ছেলেগুলো রোজ রোজ নতুনদের নিয়ে র্যাগ করতে করতে একসময় তা নেশাতে পরিণত হয়ে গেছে। কখনো র্যাগিং ছাড়া তারা চলেনি। অবশ্য তাদেরকে র্যাগিং শিখিয়েছে আরাম। আশরাফুল কনকের হাত ছেড়ে দিয়ে খুবই নম্র ও ভদ্র স্বরে বলল, প্লিজ ভাই, এমন করুন না, বিষয়টা অনেক খারাপ, প্লিজ ভাই। হারামিমা থেকে কি আমরা ভালো খারাপ শিখব? শোন, এই আরিফ না কখনো কারোর জ্ঞান নিয়ে চলে না। চলবে চলবে, যখনই মার পড়বে পিঠে ঠিক তখনই চলবে। কি বললি শালা? বললাম মেয়েটাকে ছেড়ে দে আর আমাকে আমার ক্লাসের দিকে যেতে দে। তুই আমাদের ভাইকে তুই করছস? আমাদের ছেড়ে দে বললাম কিন্তু। ওরে মা! আশরাফের জামার কলার ধরে গালে কয়েকটা চড় দেয় আরিফ। বকুল তলায় দাঁড়িয়ে থাকা সেই ছেলেগুলো লিডার আরাম। আজ 6 মাস পর ভার্সিটিতে এসেছে আর এতদিনে নিজেকে সুস্থ নতুন রূপে তৈরি করেছে। নিজস্ব একটা গ্যাং তৈরি করেছে আর ওর গ্যাংয়ের লোক সবাই অর্কর সাথেই কাজ করত। আরাফের থেকে টাকা পেয়ে সবাই আরাফের সাথে যোগ দিয়েছে আর নিজের গ্যাং হারিয়ে ভার্সিটিতে পিস্তল নিয়ে প্রবেশ করার দুঃসাহস দেখিয়েছে। এর আগে ভার্সিটিতে বড় রকমের ঝামেলা ছাড়া কেউ কখনো আসেনি, কিন্তু এই আরাফ সেটা করে দেখিয়েছে। আরাফের সাথে ছেলেগুলোকে দেখে, আরাফের ফ্যাশন দেখে সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আরিফদের অনেকখানি কাছে চলে এসেছে আরাফ। ঠিক তখনই আরাফ সহ আরিফকে দেখতে কালো রঙের দুটো দামি প্রাইভেট কার ভার্সিটিতে প্রবেশ করেছে। পুরো ভার্সিটি যেন থমথমে একটা পরিবেশ ধারণ করেছে, যেন সেখানে যেভাবে ছিল সবাই দৌড়ে নিরাপদ স্থানে গিয়ে ঘটনাটা তাকিয়ে আছে। সবাই প্রস্তুত দেখার জন্য কি হতে যাচ্ছে। এমন বিরল ঘটনা আগে কখনো ঘটেনি এই ভার্সিটিতে। সব যেন থমকে গেছে। নিশ্চুপ নিরাপত্তা যেন সব দিক দিয়ে ছেয়ে নিয়েছে। উৎসুক জনতা এবং আরিফের গ্যাং সবাই গাড়ির দুটোর দিকে তাকিয়ে আছে। কালো রঙের গাড়ি দুটো আরাফদের থেকে 10 হাত দূরত্বে এসে থামে। আরাফদের একটু সাইড হয়ে যায়, কারণ নতুন গ্যাং তৈরি করতে আরাফের সময় লেগেছে অনেক। তাই সহজে গ্যাংয়ের কোনো লোককে সে হারাতে চায় না, তাই ঝটপট সেখান থেকে একটু দূরে চলে যায়। গাড়ি থেকে পরপর কয়েকটা ইয়াং ছেলে নামে। পেছনের গাড়ি থেকে নামা ছেলেগুলোর হাতে একটা করে হকি স্টিক, তবে তার কাঠিন নয়, ভারী লোহার স্টিল। আরিফদের লোকেরা হাবার মতো তাকিয়ে আছে সেদিকে। আরাফের চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সামনের গাড়ি থেকে নামে 4 জন ছেলে। ছেলেগুলোর পরনে 3 কোয়ার্টার পরা, কালো গেঞ্জি, চুলগুলো বড় বড় তবে গুছিয়ে রাখা। আশরাফের মতো চুলগুলো কারো কারো উস্কো খুস্কো। আশরাফুল তাদের দিকে তাকিয়ে একজনের নাম ধরে ডাকে, মাসুম। এত দেরি কেন করলি? মাসুম নামটা শুনে আরাফ যেন থমকে যায়, কারণ অর্কের মুখে এই নামটা বহুবার শুনেছে আরাফ। মাসুম, সিয়াম, রাফাত, এই 3 জন নিলয়ের সবচাইতে কাছের লোক। তবে কি ডেঞ্জারাস বয়েজের গ্যাং লোকেই ভার্সিটিতে? আরাফ বড় বড় করে একটা নিঃশ্বাস নেয়। চোখ দুটো ওদের দিকে তাকাতেই দেখে মাসুম আরাফের দিকে তাকিয়ে আছে। মাসুম, সিয়াম আর রাফাত বাকি ছেলেগুলোর থেকে হকি স্টিক নিয়ে সোজা আশরাফুলের দিকে এগিয়ে যায়। কোনো প্রকার কথা না বলেই হাড়িতে বেধরক পেটাতে থাকে। মাত্র কয়েক মিনিট পরে সবাই মাটিতে লোটোপটি খায়। ব্যথায় আর যন্ত্রণায় আরিফেরা জোরে জোরে চিৎকার দিতে থাকে। ঠিক তখনই আরও একজন বাইক নিয়ে প্রবেশ করে ভার্সিটিতে, আর তার কোমর থেকে পিস্তল। এটা কারো চোখ এড়ায় না, আর সবাই যে তাকে চেনে এটা যে বলার বাইরে না, কারণ ঢাকা শহরের বাইকে বসা ছেলেটার বেশ নাম ডাক হবেই না কেন। ঢাকা শহরের সব কিছুতে তো তার কন্ট্রোলে। যার নাম শুনেই পাতি মাস্তানরা পর্যন্ত পালায়, সে হলো অর্ক। আরাফ অর্ককে এখানে দেখে অনেকটাই ঘাবড়ে যায়। আরাফ ভেবেছিল আজ ভার্সিটিতে রাজ করবে, কিন্তু রকস্টার বাহিনী যে কোথা থেকে আসলো কে জানে। তারপর
অর্ক এসে সবার সামনে এসে দাঁড়ায়। অর্ককে দেখে মাসুম, সিয়াম আর রাফাত থেমে যায়। অর্ক বাকি ছেলেদের ইশারা করে মাটিতে আরিফদের পড়ে থাকা থেকে তুলতে। ছেলেগুলো আরিফদের টেনে তোলে। তারা কয়েকজন কোনো রকমে দাঁড়িয়ে অর্কের দিকে তাকায়, কারণ আরিফরা জানে অর্ক কাউকে মারতে কোনো রকম দেরি করে না। তাই আরিফদের ভয়টা যেন আরও বেশি হয়ে গেল। অর্ক কিছুক্ষণ তাকিয়ে থেকে আশরাফুল, মাসুম, সিয়াম আর রাফাতকে বলল, ভার্সিটির সব স্টুডেন্টদের এখানে নিয়ে আসো। কয়েক মিনিট পরে গোল হয়ে দাঁড়ায় ভার্সিটির সব স্টুডেন্ট। ভার্সিটির সব পরিবেশ যেন আবারও থমথমে হয়ে গেছে। অর্ক সবার দিকে তাকিয়ে বলল, আজকের পর থেকে ভার্সিটিতে র্যাগিং বন্ধ। কেউ যদি র্যাগিং করে তবে অনেক খারাপ কিছু হবে। ওই চল সবাই, এদেরকে এখানেই পড়ে থাকতে দে। অর্ক সবাইকে নিয়ে চলে আসে। ভার্সিটিতে যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়তে লাগলো। কিছুটা দূরে দাঁড়িয়ে আরাফ সবকিছু ভালো করে লক্ষ্য করছিল। পরিবেশ নিয়ন্ত্রণে আসার পরই আরিফদের কাছে আসে, মাটিতে পড়া থেকে তোলে। তারপর সেদিন গোডাউনে আরাফদের সাথে ঝামেলা হওয়ার 6 মাস কেটে যায়। এই কয়েকদিনে নিলয় আর রিশাদ ভার্সিটিতে যায়নি, ঘরের মধ্যেই বসেছিল। বারবার নিলয় নিজেকে নিয়ে ভাবার কারণ হলো নেহা নিলয়কে ভালোবাসে। এটা নিলয় এতদিন বুঝে নিয়েছে। তাহলে কি ভাবলি, নেহাকে ভালোবাসবি? না, ভালোবাসবো না। কেন? কারণ যার অস্তিত্ব পিস্তলের বুলেট আর লাল রক্তে মিশে আছে, তার মধ্যে ভালোবাসাটা মানায় না। রিশাদ নিলয়ের কথা শুনে অবাক হয়, কারণ রিশাদ নিলয়ের কথা শুনে ঠিকই বুঝে নিয়েছে নিলয়ের মাথাতে আবারও মাস্তানির ভূত চেপে গিয়েছে। কারণ গত রাতেই আবারও 3টে কালো গোলাপ পাঠিয়েছিল নীলা। আর সমস্যাটা সেখানেই। আর এখানে নিলয়ের লোকেরা ছাড়া নিলয়ের আসল পরিচয় কেউ জানে না। আর যারা জানে তারা ভয়ে মুখ খুলবে না। নিলয় সবাইকে থামিয়ে দিতে পারবে, কেবল পারবে না নীলাকে, কারণ নীলা হলো নিলয়ের খুব কাছের সম্পর্কের একজন। রিশাদ প্রশ্ন করে, তুই কি আবার মাস্তানি শুরু করবি? শেষও তো করিনি। মায়ের বলা কথা মনে আছে? মানছি তুই আঙ্কেলের কথা শুনিস না, বাট তুই তোর মায়ের কথা না শুনলেও কিন্তু আমি মানি। সো আমি সেটা হতে দেব না, প্লিজ নিলয়। খবর পেয়েছি আরাফ নতুন গ্যাং তৈরি করছে, আর নীলাও ঝামেলা করবেই তো। আগের রূপে ফিরে আসলে এটা হতো না। হয় মাস্তানি করবি পুরোপুরিভাবে, না হয় ছেড়ে দিবি। কেন তুই নীলার আব্বুকে মেরেছিলি? তাহলে তো এত হতো না। রিশাদ, বেশি কথা বলিস না। রিশাদ থেমে যায়। নিলয় সিগারেট জ্বালায়। নিলয় শান্ত ভঙ্গিতে সিগারেট টানতে থাকে। রিশাদ নিলয়ের এত কাছ থেকে চিনতেই পারে না নিলয়কে। মাঝে মধ্যে নিলয়ের দিকে তাকিয়ে অনেক কিছু ভেবে যাচ্ছে রিশাদ। তখনই কলিং বেল বেজে ওঠে। রিশাদ বলেই ওঠে, এত অবেলাতে আবার কে এলো? রিশাদের কথা শুনে নিলয় একটু শব্দ করে হাসে। রিশাদ দরজা খুলতেই যাচ্ছিল, তবে নিলয়ের হাসি শুনে থেমে যায়। রিশাদ বিরক্তি নিয়ে প্রশ্ন করে, হাসির কারণ কি? অযথা হাসবি না। নিলয় কারণ ছাড়া হাসে না। তুই দেখ দরজার ওপাশে কারা এসেছে, তুই নিজেও অবাক হয়ে যাবি। রিশাদ দরজা খুলতে যায়। রিশাদ এক প্রকার ধরেই নিয়েছে নিলয়ের মাথার দিন দিন সমস্যা হচ্ছে। কি বলে সে নিজেও জানে না। রিশাদ ধীর পায়ে দরজা খুলতে যায়। দরজা খুলতেই অবাক হয়ে সামনে তাকিয়ে থাকে, কারণ তাহলে আসি স্যার। নেহার কথা শুনে রাফিন ভাবনা থেকে ফেরে। নেহার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। কোনো একটা বড় রকমের রহস্য এই শহরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রাফিন সেটা যেন বুঝতে পারছে না। নেহারা বসা থেকে উঠে দাঁড়ায়। চলে যাওয়ার জন্য প্রস্তুতি হতেই রাফিন বলে, ছবিগুলো আমি 6 মাস আগে পেয়েছি, যেদিন তোমরা নিলয়দের বাড়িতে ছিলে। আর কেন 6 মাস পর তোমাদের ডেকে এমন জিজ্ঞাসা করলাম, একেবারেই জানতে চাওনি কেন? যেদিন ছবিগুলোর ব্যাপারে নিলয় বলেছিল একটা, তাই। ওহ জি স্যার, আপনি এতদিন পরে কেন ডাকলেন আমাদের ছবি দেখাতে? এখন নয়, পরে বলবো। চলো তোমাদের পৌঁছে দিই। ঠিক আছে স্যার। না, যদি কোনো সমস্যা হয়। রাফিন ওদের সাথে বের হয়। রাফিনের মনে আবারও ভাবনার স্রোত এসে যেন থমকে দাঁড়িয়েছে। কতগুলো প্রশ্ন আবারও মনের মধ্যে এসে দাঁড়িয়েছে, কারণ নেহারা কেন প্রথমেই জানতে চায়নি? ছবিগুলো এতদিন পর দেখাচ্ছি, যেন এমনটাই ভাব সব কিছুই তারা জানে, কিন্তু ধরা দিচ্ছে না। আচ্ছা, নেহারাও কি কোনো কিছু জানে তাহলে? নাকি জানেই না একদম? আর কথা শুনে যেন মনে হচ্ছে কিসের মধ্যে একটা আমতা আমতা আছে। স্যার, গাড়িটা চালাবেন নাকি? অনুর কথা শুনে রাফিন ভাবনা থেকে ফেরে।
তাকিয়ে দেখে সবাই সিট বেল্ট বেঁধে বসে আছে, কেবল রাফিন কোনো কিছু না বেঁধেই বসে আছে। তাড়াতাড়ি করে সিট বেল্ট বেঁধে নেয়, তারপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর আসার পরে নেহা এক প্রকার চিল্লিয়ে বলে, স্যার এখানে গাড়ি রাখুন প্লিজ প্লিজ। রাফিন ধুম করে ব্রেক কষে। নেহা সাথে সাথেই গাড়ি থেকে নামে। সিভিল পোশাক পরা রাফিন আর অনু গাড়ি থেকে নামে। রাফিন দেখে নেহা একটি বিশাল বাড়ির দিকে চলে যাচ্ছে। সাথে সাথেই রাফিন ও নেহা হাত ধরে বলে, ওদিকে কোথায় যাচ্ছ? ওই যে বড় বাড়িটা দেখছেন ওইখানে। কেন, ওটা কি তোমাদের বাড়ি? আর যেন ওটা কার বাড়ি? জানি স্যার, আদনান সাহেবের। চলুন না স্যার একটু ঘুরে আসি। কি মিস নেহা, আদনান সাহেবকে কি তুমি টমেটো পেয়েছো যে মনে করলাম আর নিয়ে এলাম? 1 মাস আগে থেকে দরখাস্ত করে রাখতে হবে ওনার সাথে দেখা করার জন্য, আর সেটাও সম্ভব হবে কিনা জানি না। সম্ভব স্যার, এক্ষুনি সম্ভব। রাফিন বোকার মতো নেহার দিকে তাকায়। এই মেয়েটার মাথায় যে বড় রকমের সমস্যা আছে সেটা রাফিন এখন বুঝতে পারছে। রাফিন বোকা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, সম্ভব মানে? কেন সম্ভব না? আপনি তো পুলিশ। তো আরে এখানে নিলয়দের মতো সাধারণ ছেলে আসতে পারে, তাহলে আমরা মানে আপনি কেন পারবেন না? মানে কি, নিলয় এখানে আসবে কেন? আমি দেখেছি, অনুও দেখেছে, রিশাদ আর নিলয় দুজনেই এই বাড়ি থেকে বের হচ্ছিল। ওদের পরিচিত আছে তাই হয়তো। থুর, আপনি আসুন তো, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। নেহা রাফিনকে নিয়ে গেটের কাছে আসতেই 4 জন লোক এসে সরাসরি জিজ্ঞেস করে, আপনি কে? জি, আমরা নিলয়ের বন্ধু। আমাকে নিলয় পাঠিয়েছে আদনান সাহেবের সাথে দেখা করতে। রাফিন দৌড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েই রেখেছিল। নেহার কথা শুনেই দৌড়ানোর প্রস্তুতি আরও বেড়ে যায়। রাফিন ভেবেই নিয়েছে এখনই গেটের এই লোকগুলো পাগল বলে তাড়িয়ে দিবে, কিন্তু রাফিনকে অবাক করে দিয়ে দারোয়ানগুলো বলল, রিশাদ দরজা খুলে হা হয়ে গেল, কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে ডেঞ্জারাস বয়ের গ্যাং এর সব লোক। মাসুম, সিয়াম, রাফাত, অর্ক, আশরাফুল, আরিয়াস। রিশাদ বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। মাসুম বলে ওঠে, হাই ভাইয়া, কেমন আছো? সরো, এখন ভিতরে যেতে দাও। রিশাদের উত্তর না শুনেই সবাই এক এক করে ঘরের ভেতর প্রবেশ করে। সবাইকে দেখে নিলয় বসা থেকে সবাই দেখে নিলয় বসে বসে সিগারেট খাচ্ছে, আর বেশের উপর পড়ে আছে নিলয়ের প্রিয় .15 শট ট্রেজেড পিস্তল। কেউ কোনো কথা বলছে না, সবাই সামনে দাঁড়িয়ে আছে। রিশাদ চট জলদি এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয়ের দিকে তাকিয়ে রিশাদ বলে, নিলয়, এসব কি? কোন সব? ওরা এখানে কেন? তুই বুঝতে পারছিস না কি হতে চলেছে নিলয়? পরিবেশ পরিস্থিতি আগের মতো নেই। রাফিন কিন্তু আমাদেরকে চেনে। ওই চুপ, তোরা কোনো কথা বলবি না। দেখছিস না আমি আর নিলয় কথা বলছি? নিলয় রাফিনের ব্যাপারে আরিয়ানের মতোই কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আরিয়ান বলে ওঠে। নিলয় আরিয়ানের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। রিশাদ নিলয়ের দিকে আবারও অবাক হয়ে তাকায়। রিশাদ বলে, তাহলে মাস্তানি আবার শুরু করার জন্য এদের সবাইকে ডেকেছিস? আর এই যে আশরাফুল, তোর গালে চড়ের দাগ কেন? আস্তে না আস্তে ঝামেলা পাকিয়ে দিয়েছিস নাকি? আমার কোনো দোষ নেই, সব তো ওই ভার্সিটিতে হয়েছে। মানে ভার্সিটিতে কি হয়েছে? বাদ দে রিশাদ, অর্ক তোর সাথে আমার কথা আছে। বাদ মানে? আর তুই সবটা জানতি এরা ভার্সিটিতেই ছিল? রিশাদ আবারও চুপ হয়ে যায়। রিশাদ ভালো করে কিছুটা হলেও বুঝতে পারছে গ্যাংটা ভাঙতে যাচ্ছে, কারণ নিলয় এখনই অর্কের সাথে যে কথা বলবে তা অর্কের গ্রহণযোগ্য হবে না। রিশাদ মনে মনে ভেবেছে এইসব, আর কি কথা হবে সেটাও রিশাদ আন্দাজ করে নিয়েছে। কারণটা হলো আরাব। নিলয় জেনেই গেছে আরাব নতুন গ্যাং বানাচ্ছে নিলয়কে মারার। নিলয় চাইলে যখন খুশি আরাবকে মারতে পারে, কিন্তু সেটা করছে না। তাই রিশাদ বলে, নিলয়, আবার বলছি, মাস্তানিতে প্রবেশ করলে পুরোপুরিভাবে কর, আর না করলে এদেরকে চলে যেতে বল, আর আমরাও শহর ছাড়ি। রিশাদ, নিলয় কখনো মাস্তানি ছাড়বে না। আমি ছাড়বো। তোকে যদি মেরে দেই? রিশাদ নিলয়ের কথা শুনে চুপ হয়ে যায়। নিলয় এমন বলবে ভাবতেও পারেনি। কখন যে চোখ বেয়ে পানি পড়তে লাগলো টের পেল না রিশাদ। তবুও রিশাদ হাসতে হাসতে বলল, নিলয়, মাস্তানিটা তোর থেকেই শিখেছি, তাই আমিও জানি রাস্তাটা দুমর্গ মরতে তো হবেই, হয় আমাকে না হয় তোকে। রিশাদ চুপ কর, তোকে আমি মাস্তান হতে বলিনি, তোকে তো পড়াশোনা করতেই দিয়েছিলাম। অনু তোকে ভালোবাসে, তোর একটা ভবিষ্যৎ আছে, তুই এসব ছেড়ে চলে যা। নিলয়, এবার কিন্তু বেশি হচ্ছে। উফ। আরাবকে দেখে আরিফ যেন একটি প্রাণ ফিরে পেল, কারণ অনেক আগে থেকে আরাব আর আরিফ বন্ধু ছিল। তারা দুজন অনেক র্যাগের সাক্ষী। নতুন নতুন র্যাগিংয়ের জন্ম
ও আইডিয়া সব দুজনের থেকেই বের করতো। আরাপ না থাকায় আরিফ র্যাগিংয়ের বিষয়টা চালিয়ে যাচ্ছিল। আরাপকে দেখে আরিফ কেঁদেই ফেলে। আরাফের দিকে তাকিয়ে কোকাতে কোকাতে বলে, আরিফ দোস্ত তুই এসেছিস, তোর জন্য একদমই ভালো ছিলাম না। তুই আসলি তবে আরেকটু কোনো আগে আসলি না কেন? আমাকে তোর ভাইয়ের লোকেরা মেরে গেল দেখ। আমি জানি, আমি দূর থেকে সব দেখেছি। তুই কিছু বলিস নাই কেন? আমাকে প্রচুর মারলো, তারপরও তুই চুপ ছিলি। মুচকি হাসে। আরাফের এই হাসি দেখে আরিফ অনেকটাই অবাক হয়, কারণ আরিফ কখনো এমন অবস্থায় আরাফকে হাসতে দেখেনি। কোনো ঘটনা ঘটলে আরাফ আগে সবকিছু নিজের মতো করে বুঝে নিত, মাথা গরম করে গালি দিতে থাকতো। আর এখন এইভাবে দেখে সে হাসছে কেন? তুই হাসছিস কেন? বাদ দে, চল হসপিটালে চল। দোস্ত না দোস্ত, এর একটা বিহিত চাই। আরে পাগল, আগে নিজে ঠিক হয়ে নে। সবসময় মনে রাখবি, মাথা ঠান্ডা করে সব কিছু করবি, তোর বিপদ হবে। আর একটা কথা, তোকে অর্কবাইয়ের লোকেরা তোকে মারেনি। তাহলে? আরিফ অবাক হয়ে যায়। অর্কের লোকরা না মারলে তাকে কে মারবে? কারো তোর সাহস নেই আরাফের বন্ধুদের গায়ে হাত তোলার? তাহলে কে? আরিফ প্রশ্ন করতেই আরাফ বলে, ডেঞ্জারাস বয়েজ গ্যাংয়ের লোক। মানে যারা মুজিব, সোহাগ, শাফিন আর তোকে মেরেছিল? কি বলিস? ওরা কোনো আমাকে মারবে? আরে গাদা, তুই তো নিজে ওই গ্যাংয়ের ছেলেটার সাথে ঝামেলা করলি। মানে ওই নতুন ছেলে আশরাফুল নাম বলেছিল সে? বাট নতুন না, ওটা তো বসের টোপ ছিল। গাদার মতো তুই টোপটা গিললি। বস টোপ মানে কি আরাফ? কিছু না, চল পরে সব বলবো। আরাফ আরিফকে নিয়ে হসপিটাল দিকে যায়। আরাফকে আরিফ যত দেখছে ততই যেন অবাক হচ্ছে। এরকম রহস্য দেখে আরাফ কখনোই কথা বলেনি। কেমন একটা অন্যরকম লাগছে আরাফকে। তবে কি তাহলে আরাফ নতুন কিছু করতে যাচ্ছে? নেহা দরজায় লোকদের কাছে দাঁড়িয়ে নিলয়ের নাম বলতেই কে অবাক করে দিয়ে গেটের দরজা খুলে দেয়। রাফিন কেবল বড় বড় চোখ করে নেহার দিকে তাকিয়ে হাসতে থাকে। ভিতরে প্রবেশ করতে চোখ পড়ে ভিতরের পরিবেশ। বাইরে থেকে যেমন ভাবা হয় বাড়িটার ওঠান ঘেরা জায়গা আরও বেশ সুন্দর। নেহা চোখ আর মুখ অবাক করে দিয়ে সব দিকে তাকিয়ে থাকে। আর রাফিন ভেবেই চলেছে, নিলয়ের নাম বলতেই কোনো দারোয়ানেরা কোনো প্রকার কোনো কিছুই চেক না করেই ভিতরে ঢুকতে দিল। কোনো প্রশ্ন আরও করেনি কেন তারা? প্রশ্নগুলোর উত্তর রাফিন নিজেই খোঁজার চেষ্টা করতে লাগলো। কখন যে মেইন দরজার সামনে চলে এসেছে খেয়ালই করেনি। আরও 4 জন লোক তাদের সামনে এসে দাঁড়িয়েছে। একজন এসেই বলল, নেহা, রাফিন আর অনু আদনান সাহেবের বাড়িতে বসে আছে। কাজের লোক 3 জনে চা বিস্কুট দিয়ে গেছে। 3 জন বসে বসে একাএক চুমুক দিতেই দেখতে পায় আদনান সাহেব সিঁড়ি ভেঙে তাদের দিকে আসছে। ওনাকে দেখে সবাই চা রেখে বসা থেকে উঠে দাঁড়ালো। আদনান সাহেব কাছে চলে আসলেন, মুচকি এসে বললেন, রাফিন সাহেব যেই তা কি মনে করে? আর তোমার নাম নেহা না? তা তোমরা এখানে কেন? তোমরা আসবে তা আমি তো জানতাম না। রাফিন বসে চট জলদি উত্তর দেয়, না মানে স্যার, আসলে নিলয়। রাফিনের কথাগুলো শুনে নেহা কেমন যেন করে তাকায়। নেহা রাফিনকে ইশারায় থামিয়ে দেয়। নেহা ঝটপট বলে, আসলে নিলয়ের তো আমরা বন্ধু, ওর সাথে দেখা করতে আসলাম। ও বাড়িতে আছে? না, নিলয় তো থাকে না। আর নিলয় যতদূর জানি কোনো মেয়ে বন্ধু নেই। ওর বন্ধু হতে হলে তো ওর মতোই হতে হবে। তা তোমরা কি ওর মতোই নাকি? ওর মতো না, তবু বন্ধু। নেহার উত্তর শুনে রাফিন চুপ হয়ে তাকিয়ে রইল নেহার দিকে। নেহা ঘুরে রাফিনের দিকে তাকায়। রাফিনের চোখ মুখ স্পষ্ট জানতে চাচ্ছে নিলয়ের মতো কথাটা মানে কি, কিন্তু সেটা জিজ্ঞাসা করা যাবে না, তাই রাফিন বলে ওঠে, আর নিলয় কেন বাড়িতে নেই? ও তো এখানে থাকে না। তোমরা তো জানো ও কোথায় থাকে। তোমরা তো বন্ধু, তাই না? জি জি স্যার। তারা সবাই চুপ করে বসে থাকে। রাফিনের মাথায় বারবার প্রশ্ন যাচ্ছে, নিলয়ের নাম বলাতেই বাড়িতে প্রবেশ করতেই দিল, তাহলে নিলয়কে? আদনান সাহেব কি করে নিলয়ের ব্যাপারে এত হাসি হাসিভাবে কথা বলছে? কি হন ইনি নিলয়ের? গ্রাম থেকে আসা ছেলেটার সাথে তার কি কোনো প্রতিবেশীর সম্পর্ক, নাকি অন্য কোনো সম্পর্ক? রাফিন মনে মনে প্রশ্নগুলো নিজেকেই বহুবার করে ফেলেছে, কিন্তু জুৎসহ কোনো উত্তর রাফিন খুঁজে পাচ্ছে না। রাফিন সরাসরি আদনান সাহেবের কাছে প্রশ্ন উত্তর জানতে চাওয়ার জন্য প্রস্তুত নিতেই নেহা বলে, স্যার নিলয় কেন এখানে থাকে না? আসলে ও না আমাদের এসব কিছু বলেনি। সব সময় দেখি ও আপনার কথা বলে, আপনাকে মিস করে, তাই সরাসরি আপনার কাছে জানতে এসেছি। নেহার মিথ্যে কথাগুলো শুনে রাফিন জোরে কেসে ওঠে। তাড়াতাড়ি টেবিলের ওপর থেকে 1 গ্লাস পানি নিয়ে ঢকঢক করে গিলে নিল। তবে আদনান সাহেবের দিকে সবার চোখ পড়ে, কারণ আদনান সাহেব নেহার থেকে নিলয়ের কাছে নিজের আগ্রহের কথা শুনে কেমন হাস্য উজ্জ্বল মুখে সবার দিকে তাকায়। আদনান সাহেব হাসি হাসি মুখে বলে,
নিলয় আমার কথা সত্যি কি চিন্তা করে? কেন করবে না স্যার? ছেলেটাকে তো কখনোই আদর দিয়ে বড় করতে পারিনি, এ বাপকে তো সেই সহই করতে পারে না, তাই ও যে আমার কথা চিন্তা করে, মন খারাপ করে থাকে এটাই ভেবেই তাই কেমন যেন অবাক হচ্ছি। সবাই এবার বড় রকমের ধাক্কা খায়, কারণ যে প্রশ্নের উত্তর তারা খুঁজছিল এতক্ষণ ধরে সেটা তারা পেয়ে গেছে। তাহলে নিলয় আদনান সাহেবের ছেলে, কিন্তু সে কেন আমাদের মিথ্যা বলল? এখন রাফিনের কাছে সব কিছু ক্লিয়ার। নিলয় ইচ্ছে করেই এতদিন র্যাগিংয়ে নিজেকে ফাঁসিয়েছে। চাইলেই তো আরাফকে সে প্রথম দিনই কোনো না কোনোভাবেই শাস্তি দিতে পারতো, তাহলে কেন করেনি? সে কেন এত সময় নিচ্ছে? রাফিন বিড়বিড় করে কথাগুলো বলেই চলেছে। এবার পালা নিলয়কে প্রশ্ন করার, কিন্তু নিলয় এখানে নেই। নিহা প্রশ্ন করে, নিলয় কেন আপনার সাথে থাকে না আঙ্কেল? আদনান সাহেব দীর্ঘ এক নিঃশ্বাস নিল, তারপর হাসি হাসি মুখ করে বলতে থাকলো, আসলে নিলয় আমার একমাত্র ছেলে, ওর মা নেই, অনেক বছর হলো ওর মা মারা গেছে। এখানে থাকার মতো আমি ও তার সৎমা আছি। ওর মা যাওয়ার পরেই আমি ওর সৎমাকে বিয়ে করি। অবশ্যই নীলর মা বেঁচে থাকাকালীন তার সৎমায়ের সাথে আমার সম্পর্ক তৈরি হয়। ওর সৎমার হাজবেন্ডকে নিলয় নিজ হাতে খুন করে। তাহিরা চৌধুরী তার সৎমার নাম। তাহিরাকে তার হাজবেন্ড আগেই ছেড়ে চলে যায়। ওরও একটা মেয়ে আছে যে কিনা আব্বুর সাথে থাকে, মানে আমার ওই সৎ মায়ের নাম নীলা। নীলার আব্বু নিলয় নিজ হাতেই খুন করে। বড় রকম ঝামেলাতে ফেসে যায় ছেলেটা। আমার অ্যাফেয়ার আর চিন্তাতেই নীলর মা স্ট্রোক করে মারা যায়। আর তারপরেই আমি তাহিরা চৌধুরীকে বিয়ে করি নিলয়কে তাড়ানোর জন্য। তাহিরা একদিন রাতে তোমাদের থাক এসব বলা যাবে না। তারপর থেকে নিলয় এই বাড়ি ছেড়ে চলে যায়। বলতে গেলে আমরাই তাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলাম। পরে বুঝেছিলাম ভুলটা আমারই ছিল, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যায়। নিলয়কে ফেরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে কোনো সুযোগ দেয়নি। তারপর থেকে একা থাকে সে, রিশাদের সাথেই থাকে, কারণ রিশাদকে নিলয়ের মা আরেকটা ছেলে হিসাবে ছোট থেকে মানুষ করেছে। তাই নিলয় যেখানে রিশাদও সেখানেই আছে। আদনান সাহেবের আর কিছু বলার নেই। রাফিন, নেহা, অনুর কাছে পুরো ব্যাপারটা এখন পরিষ্কার। নিলয় হলো আদনান সাহেবের ছেলে, আর রিশাদ তাদের বাড়িতে ছোট থেকে থাকে। নিলয় তার সৎ মায়ের অত্যাচারে হয়তো বাড়ি ছেড়েছে, আর কোনো একটা অজানা কারণে তাহিরা চৌধুরীর প্রাক্তন বরকে খুন করেছে নিলয়। এরপরই সে ঘর ছাড়া। কিন্তু সে কেন আমাদের মিথ্যে বললো? হয়তো এর পেছনে গোপন রাখতেই কি তাকে মিথ্যে বলেছে, নাকি আরও কোনো কারণ আছে? তিনজন বিশাল বাড়ি থেকে বের হয়ে আছে, উদ্দেশ্য নিজ গন্তব্যে পৌঁছানো। তারপর রিশাদ নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় সিগারেট টেনেই চলেছে। সিগারেট খাওয়া থামিয়ে নিলয় অর্কের দিকে তাকায়। অর্ক ঠিকই বুঝতে পেরেছে নিলয় তাকে কি বলবে, কিন্তু অর্ক কেমন চুপসে আছে। নিলয় বলে, অর্ক, তোদেরকে আমি অনেক ভালোবাসি। তোর ভাই গ্যাং তৈরি করছে নাকি? জানিস তো অর্ক, এই নিলয় কখনো শত্রুদের বাঁচিয়ে রাখে না, কারণ নিলয় জানে শত্রুকে যদি বাঁচিয়ে রাখো তবে সে কোনো একদিন তোমাকে মারবেই। আমি আরাফকে মারিনি তোর ভাই বলে, কিন্তু আজ সেটা করব না, ওকে মেরে দিব। থুপ করে হাঁটু ভেঙে মাটিতে বসে যায়। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। অর্ক মাথা নিচু করে বলল, ভাইয়া প্লিজ ওকে মেরো না, আমি বুঝিয়ে বলবো। বুঝ তো তাকে দিতেই হয় যে বুঝতে চায়, কিন্তু আরাফ তো বুঝতে চায় না। অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। আজ রাতটা দূষিত হতে যাচ্ছে। আজ বৃষ্টি হবে রে, রক্তের বৃষ্টি। রিশাদ সবাইকে ইশারায় চলে যেতে বলল, কিন্তু নিলয়ের অনুমতি ছাড়া কেউ কোনো প্রকাশ সরে না। নিলয় বলে, ওরা এখন যা, আর যথাসময় চলে আসবি। নিলয়ের কথা শুনে সবাই চলে যেতে থাকে। অর্ক একবার ঘুরে নিলয়ের দিকে তাকায়। নিলয় অর্কের চোখের দিকে তাকায়। নিলয় অর্কের চোখের ভাষা বুঝতে পেরেও মুচকি হাসে। নিলয় আর রিশাদকে একা রেখে সবাই চলে যায়। নিলয় পকেট থেকে ফোন বের করে, কিন্তু তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় নীলার নামটা ভেসে উঠেছে। ফোন রিসিভ করে। ওপাশ থেকে বলে, তোমাকে বলেছিলাম মাস্টারিনি ছেড়ে দিতে, কিন্তু তুমি করনি মিস্টার রকস্টার। তুমি রকস্টার খেলাতে বড্ড জেদি। আজ তোমার সামনে আমি তোমাকে কালো গোলাপ গিফট করব, কিন্তু আফসোস তুমি নিতে পারবে না। তোমার আর্তনাদ আজ পুরো পরিবেশ হাসাবে। তৈরি থেকো। তোমার হাসিটা কিন্তু দারুণ, তবে যখন বুলেটের গরম সীসা তোমার বুকে ছেদ করে বাইরে যাবে, তখন তুমি হাসবে কি না চিৎকার করবে সেটা দেখার জন্য আমি তো প্রস্তুত। তুমি কি প্রস্তুত? নিলয় ফোন কেটে দেয়। বিছানা থেকে পিস্তল তুলে নিয়ে আয়নায় সোজা হয়ে
পরপর কয়েকটা ফায়ার করে ওঠে। রিশাদ ওকে থামায় না, কারণ রিশাদ জানে নিলয় প্রচণ্ড রকম রাগী হলে সহজে সে রাগ করে না, আর রাগলে সে নিজেকে কি করে ঠিক নিজেও জানে না। ট্রিগারে গুলি চাপা শেষ করে থপ করে নিলয় বিছানায় বসে পড়ে। মনে করতে থাকে নীলার বাবাকে খুন করার সেই স্মৃতি দূষিত সময়টা। নিলয়ের বাবা নীলাকে আর তার মাকে রেখে অন্য মহিলার সাথে অ্যাফেয়ারে লিপ্ত ছিল। নীলার মা সেটা জানতে পারে, তাই আদনান সাহেবের সাথে আরও গভীরভাবে অ্যাফেয়ারে জড়াতে থাকে। এক সময় নীলাকে ছেড়ে ওর মা আদনান সাহেবের বাড়িতে চলে আসে। তখনই নিলয়ের মা বেঁচে ছিল। বাড়িতে সেই রাতে প্রচুর ঝগড়া হয়। নিলয় ছোট থেকেই দেখে এসেছে তার বাবা মায়ের সময় সবসময় ঝগড়া দৃশ্য। হিসাব থাকায় নিলয় সে ছোটোবেলাটা মজা করে কাটালেও মন মরা আর চুপচাপ হয়ে থাকতো। সেই রাতে ঝগড়া চলতে থাকে। বাইরে প্রচণ্ড রকম বৃষ্টি শুরু হয়। ঝগড়া চলে তাহিরা চৌধুরীকে নিয়ে। একসময় তাহিরা চৌধুরীর বর নিলয়কে বাড়িতে নীলাকে কোলে নিয়ে চলে আসে। ঝগড়া তখনও চলতে থাকে। তবে ঝগড়ার একসময় নীলার বাবা আর নিলয়ের বাবা মায়ের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যায়। ভুল কিংবা অ্যাক্সিডেন্টে যেমনভাবেই হোক না কেন, নীলার আসল বাবা নিলয়ের মাকে চড় মারে। আর নিলয় সেটা সহ্য করতে না পেরে নিলয়ের বাবার পিস্তল দিয়ে নীলার বাবা খুন করতে যায়। কিন্তু নিলয়ের বাবা ও আদনান সাহেব তাহিরা চৌধুরী নিলয়কে আটকায়। সকালে নিলয়ের হাত থেকে পিস্তল কাটতে যায়, কিন্তু সবার চাপাচাপিতে নিলয়ের ট্রিগারে চাপ দেয় আর গুলিটা যে লাগে নীলার বাবার বুকে। উনি ওখানেই মারা যায়। এরপর থেকে বাকি জীবনটা ধোঁয়াশায় রয়ে গেল নিলয়ের। সন্ধ্যা নেমে গেছে। আকাশটা বিশাল কালো মেঘে বিকাল থেকেই ছেয়ে গেছে। যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। রাফিন সাহেব থানাতে বসে নিলয় আর ডেঞ্জারাস বয়ের গ্যাংয়ের লোকদের কথা ভাবছে। গভীর মগ্ন নিয়ে চিন্তা করছেন তিনি। বদ্ধ গোডাউন, কয়েকজন লোক ভিতরে, তালাবদ্ধ ঘরের ভিতরে, বাহিরে সবগুলোই বন্ধ। বদ্ধ ঘরে ছিল অর্ক তাদের দল, আরও ছিল আরাফ, সোহাগ আর শাফিন, আর ছিল দুজন ইনোসেন্ট ছেলে নিলয় আর রিশাদ। শাফিন আর সোহাগ মরে যায়, আফাত আহত হয়, বেঁচে যায় অর্ক সহ অর্কের লোকেরা সবাই, আর বেঁচে যায় নিলয় আর রিশাদ। প্রশ্ন একটাই, বড় এই গ্যাং এর লোক হোক না কেন কোনো যুদ্ধ করে বেছে বেছে লোক মারবে না? আর মারলেও কিভাবে মারবে? অবশ্যই জীবিত লোকের মধ্যে শাফিন আর সোহাগ মরেছে। আমার হাতে সেই গোডাউনের দুজন ছেলের ছবি, হাতে পিস্তল। ছবিটা ঘরের মধ্য থেকেই তোলা হয়েছে, তার মানে ক্যামেরাম্যানও ঘরের মধ্যেই ছিল। আর যে দুজন ছবিতে এসেছে তাদের গঠন আর আকৃতি, চুলের স্টাইল, অনেক কিছুই নিলয়ের আর রিশাদের দুজনের সাথে মিলে যায়। তাহলে কি খুনি এরা? আর যদি এরা হয় তাহলে আরাফ কেন মিথ্যা বলবে? নিশ্চয়ই এই দুটো ছেলে কোনো সাধারণ ছেলে নয়। তবে কি তারা ডেঞ্জারাস বয়েসের লোক? রাফিন থানায় বসে বসে নিলয়েরকে নিয়ে ভাবতে ভাবতে প্রকৃতিতে বৃষ্টি নেমে গেছে। রাফিনের মন আর মস্তিষ্ক বেশ উৎকণ্ঠায় জর্জরিত হতে চলেছে। রাফিন টেবিলে থাকা ফোনটা হাতে নেয়, নিলয়ের নাম্বারে কল দেয়, রিং হতে থাকে। ওদিকে নিলয়কে দেখে তার ফোন বেজে চলেছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ সে আজ নিজেকে প্রস্তুত করেছে এই শহর থেকে নিজের প্রতিদ্বন্দ্বী সরিয়ে দিতে, যেখানে চলবে কেবল নিজের ডেঞ্জারাস বয়েজ গ্যাং, আর কোনো গ্যাং যেন না থাকে। তার কালো পোশাক পরে নিল, বড় কালো পোশাকের সাথে লম্বা টুপিও রয়েছে। রিশাদও প্রস্তুত, কারণ রিশাদকে নিলয় বলেছে আজকের পর সে মাস্তানি করবে না। তাই রিশাদ আজকের মিশনে রাজি হয়। রিশাদকে মাস্তানি না করতে দেওয়ার কারণ হলো নিলয়ের মা নিলয়কে সবসময় সৎ পথে থাকতে বলেছিল। মৃত্যুর আগেও রিশাদ আর নিলয়কে তার মাই কথাটা বলেছিল, কিন্তু নিলয় তা পালন করতে পারেনি। নিলয় বিছানার কাছে আসে, স্ক্রিনে তাকিয়ে দেখে রাফিন স্যার নামে কল এসেছে। নিলয় ফোনটা হাতে নেয়, কল কেটে মাসুমকে কল দেয়। রেডি তো তোরা? জি ভাই রেডি, কিন্তু অর্ক ভাই নেই সাথে। জানিও থাকবে না, বাট নো প্রবলেম, ইটস মাই টাইম। নির্দিষ্ট জায়গাতে চলে আয়। নিলয় ফোন কাটতেই ফোন আসে, দেখে নেহার নাম্বার। নেহার নাম্বার দেখে কল আসাটা নিলয় আপাতত আশা করেনি, কিন্তু নেহা কী করবে? সে নিরুপায়, কারণ নিলয়ের ঘটনা শুনে নিলয়কে আরও বেশি ভালোবাসতে শুরু করে দিয়েছে। তার নির্লিপ্ত ওই নারীর অপুল মনটা নিলয়ের ভালোবাসা পাওয়ার জন্য নির্দারুণ প্রয়াসে ব্যাকুল হয়ে আছে। সহ্য করতে না পেরে নিলয়কে কল দিয়েইছে আজ। সে মনের কথাটা বলবে বলে ঠিক করেছে। নিলয় রিং হওয়া ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রিশা দরজার কাছে দাঁড়িয়ে নিলয়কে বলে। নিলয় ফোনটা কাটতে যেও পারে না, কেন যেন নিহার কথা আজ বড্ড শুনতে ইচ্ছে করছে তার। নিহাকে সে ভালোবাসতে পারবে না, কারণ মাস্তানিদা রকস্টারের মন থাকে না। সে বুঝতে পারে না নারীর ভালোবাসা। রকস্টার তো বোঝে রক্ত আর বুলেটের গন্ধ, কোনো মায়া না। ফোন কাটতে যেয়ে রিসিভ হয়ে যায় ফোনটা। ওপাশ থেকে নেহা বলে, নিলয় হয়তো তুমি রাগ করবে সত্যিটা শোনার পর। তোমার আব্বুর সাথে কথা বলেছি, তোমার ব্যাপারে সব জানি। তুমি আজ কেন বাড়িতে থাকো না, আর অনেক ভেবেই দেখেছি তুমি কেন এতদিন মিথ্যে বলেছিলে আমাদের। কারণ তোমার অতীত যেন কেউ না জানে এটার ভয়ে তুমি মিথ্যা বলেছ।
এবার যেটা বলার জন্য তোমাকে কল দিয়েছি, তোমার অতীত জেনে তোমাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছি নিলয়। তোমাকে বড্ড ভালোবাসি আমি। তোমার স্থায়িত্বের ওই বুকে আমাকে রাখতে না চাইলেও ভাসমান কচুরি পানা হিসেবে একটা ঠাঁই দিও। আমি না হয় ভেসেই থাকবো তোমার বুকের গভীরে। ভালোবাসবে আমাকে? বেশি নয়, একটু হলেও চলবে। বাকিটা আমি নিজেই আদায় করে নিতে পারবো। নিলয় কিছু বলতে পারে না, কেমন যেন অস্বস্তি বোধ নিলয়কে ভর করেছে। তবুও নিলয় নিজেকে সামলে নিয়ে বলা শুরু করে, দেখো নেহা, আমি তোমাকে ভালোবাসি। ঋষাদ এসে নিলয়ের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। তারপর কোনো কথা না শুনেই ফোনটা কেটে দেয়ও। নিলয় মুচকি হেসে ওঠে। আজ নিলয় শব্দ ছাড়াই হাসলো। তবে সেদিকে ঋষাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ঋষাদ নিলয়ের ফোন কেটে দিয়ে সুইচ অফ করে দেয়। বিছানায় রাখা নিলয়ের পিস্তল ঋষাদ হাতে নিয়েই নিলয়ের কোমরে গুঁজে দেয়। তারপর ঋষাদ নিলয়ের হাত ধরে বাইরে আসে। তখন রাত 8টা বাজে। চারদিকে প্রচুর বৃষ্টি। চারপার বৃষ্টিতে রঙে যেন ধোঁয়াশা সৃষ্টি করেছে। দুজন কালো টুপি পরা লোক গাড়িতে যেয়ে বসে। কয়েক মিনিট পর গাড়িটা নিজেও লোকালয় ছেড়ে এক অবিরাজমল আকর্ষিত খেলাতে মারতে চলেছে তার গন্তব্যে। এদিকে নেহা আর রাফিন দুজনেই নিলয়ের কথা ভেবে নিজ গন্তব্যে থাকে বের হয়েছে। তবে রাফিনের উদ্দেশ্য নিলয়কে পাকড়াও করা, আর নেহার উদ্দেশ্য নিলয়ের বুকে ভালোবাসার নীড় খোঁজা। কালো রঙের এই গাড়িটা ধুপ করে ব্রেক কষে থেমে যায়। গাড়ি থেকে নামে নিলয় আর ঋষাদ নামে দুজন হৃদয় গচ্ছিত রকস্টার। গাড়ির আলোতেই নিলয় বেশ ভালো করে লক্ষ্য করলো চারজন লোক মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। লাল রক্ত, তবে বোঝাই যাচ্ছে তারা জীবিত। আর সেই চারজন নিলয়ের সবচাইতে কাছের লোক। মাসুম, সিয়াম, রাফাত আর আশরাফুল। চারজনই মুখ থুবড়ে কাদা পানিতে মিশ্রিত। বিশাল বৃষ্টির পতিত কালো পিচ ঢালা রাস্তায় পড়ে আছে। আশেপাশে কেউ নেই। নিলয় গাড়ি থেকে নেমে দৌড়ে তাদের কাছে যায়। এই জায়গা তো আরাফকে তুলে এনে মারার কথা ছিল, কিন্তু কেন মাসুমরা এইভাবে পড়ে আছে? নিলয়কে দেখে মাসুম কেঁদেই ফেলে। নিলয় দৌড়ে কাছে যায়। মাসুম হাত ধরে তুলতে যাবে, তখনই নিলয় বড় রকমের শকড হয়। নির্লিপ্ত অপ্রার্থিব দৃষ্টিতে তাকায় মাসুমের দিকে। মাসুমের দুটো হাতই কেটে নেওয়া হয়েছে। মাসুম চিৎকার করে বলে ওঠে, আর ভাইয়া তুমি চলে যাও, ওরা মেরে ফেলবে। সিয়াম কিছু বলতে পারে না। কোত্থেকে যেন সাইলেন্সার খচিত স্পাইপারের বুলেট মাসুমের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। চোখ বোঝায় হাগি গুলিটা ওর পিঠে এসে লাগে। নিলয় ছিটকে পড়ে যায়। মাসুমের লাশের দিকে তাকায়, সে ভয় পায়। তার চোখ আটকে যায় মাসুমের দেহে হতে কয়েক হাত দূরে পড়ে থাকা সিয়াম, রাফাত ও আশরাফুল। নিলয় পাগলের মতো দৌড়ে যেতেই দেখে সিয়ামের নাকের দুই পাশ দিয়ে বড় রকমের ছুঁচ ফুটিয়ে দেওয়া হয়েছে। নিলয় বলে ওঠে, ভাই ওর তোরা কি হয়েছে তোদের? কিচ্ছু হবে না রে। সিয়ামও কিছু বলতে পারে না। আবারও স্পাইপারের সেই শব্দহীন বুলেট সিয়ামের দেহটাকে নিস্তেজ করে দেয়। পাশে রাফাত আর আশরাফ পড়ে আছে। আর রাফাতের গলাটা আগেই কেটে রেখেছে। রাফাতের গলাটা কেমন যেন হাঁ করে আছে। তাজা রক্ত এখনো সেখান থেকে বের হচ্ছে। পায়ের দিকে তাকাতেই নিলয় দেখে মাটিতে রাফাতের পায়ের বিশাল চিহ্ন। হয়তো রাফাত বাঁচার জন্য ছটফট করেছিল। আশরাফুল ডাক দেয়, আর ভাইয়া তুমি প্লিজ চলে যাও। অর্ক, আরাফ, আরো কিছু বলতে পারে না। পেটে অনেকবার ছুরি ঢোকানো হয়েছে তার। জখম দেখেই নিলয় তা বুঝতে পেরেছে। নিলয় জোরে চিৎকার দিয়ে ওঠে। চোখ বন্ধ করে নিলয় কয়েকবার বড় বড় নিঃশ্বাস নেয়। চোখ বেয়ে বৃষ্টির থেকেও অজোর ধারায় জল পড়তে থাকে। বাধাগ্রস্তহীন চোখের নোনা পানি। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। সাথে সাথে সামনে অনেকগুলো গাড়ি লাইট জ্বলে ওঠে। সেই লাইটের আলো নিলয়ের চোখে এসে পড়ে। নিলয় দেখে লাইটের পেছন থেকে অনেক লোক তার দিকে এগিয়ে আসছে। নিলয় আহত নয়, তবে ব্যথিত হয়ে স্থির দাঁড়িয়ে আছে। পেছন থেকে ধপ করে কেউ একজন নিলয়ের মাথায় বাড়ি দেয়। নিলয় পড়ে যাওয়া আবারও উঠে দাঁড়ায়। ঘুরে তাকিয়ে দেখে অর্ক আর আরিফ দাঁড়িয়ে। হর্কের হাতে লোহার রড। নিলয় পিস্তল বের করতে যাবে, তখনই আবারও পেছন থেকে আরাপ এসে কষে লাথি মারে। নিলয় পড়ে যেয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। জোরে চিৎকার দিয়ে ওঠে নিলয়, ঋষাদ তুই চলে যা, গাড়িতে যে বসে চালিয়ে চলে যা ভাই। নিলয় পুরো কথা শেষ করতে পারেনি, তখনই যেন তার পায়ে গুলি করে। নিলয় পড়ে যেয়ে ঘুরে তাকায়, দেখে নীলা হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের সামনে ধীর পায়ে হেঁটে আসে নীলা। কেউ একজন চেয়ার এনে দেয় নীলাকে। আরাপ, অর্ক সবাই নীলার পেছনে এসে দাঁড়ায়। নীলা বলে, অর্ক ফুলটা দে তো। অর্ক নীলার দিকে ফুল বাড়িয়ে দেয়। নীলা তা নিয়ে নিলয়ের দিকে ছুঁড়ে মারে। নিলয় শুয়ে আছে কাদা মাটিতে, আর নীলার ওপর পড়ে আছে তাজা কালো গোড়া। নীলা বলে ওঠে, কি বলেছিলাম মিস্টার রকস্টার? তোমাকে ফুল দিয়ে স্বাগতম জানালাম। অনেক বড় লস করেছো তুমি মিস্টার নিলয় দামাস্তান। ছোটবেলাতে যদি আমাকে মেরে ফেলতে বা ওই দিন
আরাফকে মেরে ফেলতে কিংবা অর্কের চোখে ভাষা বুঝতে পেরেও যদি মেরে ফেলতে, তাহলে আর এই দিনটা তোমার নাও দেখতে হতো। কিন্তু আফসোস, তোমার জন্য বড় আফসোস হচ্ছে। কোথায় গেলে তোমার গ্যাং, কোথায় গেল তোমার লোকেরা? নিলয় শোয়া থেকে উঠে বসে, ব্যথা মিশ্রিত পাটাকে ভাঁজ করে বাবু হয়ে বসে, মাথাটা নিচু করে নেয়। সবাই নিলয়ের এমন ভাব দেখে অবাক চোখে নিলয়ের দিকে তাকায়। নিলয়ের হাঁটু ভাঁজ বসে জোরে হেসে দেয়। সবাই নিলয়ের হাসির শব্দ শুনে চমকে ওঠে, কারণ এই অর্ধমৃত্যু অবস্থায় উচ্চস্বরে হাসতে পারে সে কিন্তু আসলেই ঠান্ডা মাথার ভয়ঙ্কর একজন লোক। নিলয় বলে, তুমি হাসছো কেন? একটু পরেই তো মারবে। তাহলে কি শেষবারের মতো হেসে দিচ্ছ? হাসি থামাও বলছি। হাসি থামাতে বলছি কিন্তু। যে গ্যাং নিয়ে আসে সে গ্যাংস্টার, আর যে একা আসে সে রকস্টার। রকস্টার কখনো গ্যাং নিয়ে আসে না। তোদের মারতে আমার কোনো গ্যাংয়ের দরকার নেই। নীলা একটা গুলি চালায়, আর গুলিটা লাগে নিলয়ের বুকের বাঁ পাশে। নিলয় ধপাস করে পড়ে যায়। নীলা বলে, ওই কে আছিস রে? ওর কোমর থেকে পিস্তলটা নিয়ে আয়, না হলে আবার ঝামেলাতে পড়বো। শয়তানটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। একজন জেলে নিলয়ের থেকে পিস্তল নিয়ে সে নীলার হাতে দেয়। নিলয়ের পিস্তল হাতে নিয়ে নীলা উঠতে যাবে, তখন শাট শাট করে পরপর 4টে গুলি চলে। নিলয় ঘুরে পেছনে তাকায় আর দেখে বড় রকমের অবাক হয়, কারণ যাকে কয়েক মিনিট আগে গুলি করা হয়েছিল সে সোজা হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। আর সে অবশ্যই নিলয় দাঁড়িয়ে পরপর গুলি চালায়। প্রথম গুলিটা লাগে অর্কের মাথায়, পরে আরিফ, আর বাকি কয়েকজনের জন্য আরও গুলি খরচ করে। নিলয়ের এই রূপ দেখে আরিফ ভয়ে নিলয়ের পিছনে যেয়ে দাঁড়ায়। নীলা চোখ বড় বড় করে চেয়ে আছে। নিলয় ধীরে ধীরে নিলয়ের রাখা চেয়ারটাতে চেয়ে বসে, তারপর হাসতে হাসতে বলে, ভুলে গিয়েছিলা নীলা, নিলয়ের দুপায়ের জুতার কভারে সবসময় 2টো পিস্তল গোজা থাকে। এখনও 2টো গুলি বাকি আছে, বলো কে আগে মরবে? আরাপ নিলয়ের হাতে থাকা পিস্তল কেড়ে নেয়, নিলয়ের দিকে সোজা তাক করেই বলে, শালা মাদারে, তোকে মেরে দিব আমি। তুই কি মারবি আমাকে? নতুন গ্যাংয়ের জন্য আমি অনেক কিছুই করেছি, জানিস কেন এত কিছু করেছি? তোকে মারবো বলে। আরাপ কথা শেষ না হতেই নিলয় গুলি চালিয়ে দেয়। গুলিটা যে লাগে আরাফের ঠিক মুখে। চেয়েছিল কপালে মারতে, কিন্তু নিজের হাত কাঁপাতে মুখে যে লাগে। আর কাছ থেকে গুলি করাতে আরাফের মৃত্যুদেহটা 1 হাত দূরে যেয়েই পড়ে। নিলয় হাসতে হাসতে বলে, রক্তের এই নেশাতে পিস্তলের অববাহিকায় দাঁড়িয়ে কথা বলতে নেই। পিস্তল ধরো, ট্রিগারে চাপ দাও, না হলে কথা বলার মতো সময় থাকবে না, তাই তো নীলা? নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আর একটা গুলি, যেটা তোমার মাথাতে যে লাগবে, আর তুই ভ্যানিস। হা হা হা। তো বিদঘুটায় খাসি নিলয় ট্রিগারে চাপ দিতেই যাবে, তখনই কেউ একজন শাট করে গুলি করে, আর গুলিটা লাগে নিলয়ের পিঠে। নিলয়ের শটান পড়ে যায় নীলের ওপর। নীলা তাড়াতাড়ি করে উঠে দাঁড়াতে নিলয়ের হাতে থাকা পিস্তল হাতে নিয়ে নিলয়ের দিকে ধরে। নিলয়ের চোখ বন্ধ করেই যেন বন্ধ করে না, পিছনে ঘুরে তাকায়। নিলয় দেখতে পায় গাড়ির হলদে আলোতে কেউ একজন তার মতো পোশাক পরে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। কালো লম্বা টুপি পরা, মুখে সিগারেট, বৃষ্টির মধ্যে লম্বা টুপিতে সিগারেট ভেজে নি, ঠোঁটের একধারে লেগে আছে। নিলয় হেসে ওঠে, কোনো রকম শোয়া থেকে উঠে বসে। যন্ত্রণায় যেন কলিজাটা এক্ষুনি বের হয়ে আসবে তার, তবুও নিজেকে একটু সামলে শোয়া থেকে উঠে বসে। নিলয় নিজেই নিজের রক্ত দেখে অবাক হয়, তবে নিলয় সেই সামান্য অবাকতাকে পিছনে ফেলে বড় রকমের অবাকতার ঝড় নিলয়ের চোখে এসে ভর করে। নিলয় দেখে টুপিওয়ালা লোকটা সেই চেহারা টেনে এসে নিলয়ের সামনে বসে। নিলয় মুখের দিকে তাকায় আর ছিটকে সরে যায় আরও 1 হাত, কারণ টুপিওয়ালা লোকটা হলো রিশাদ। রিশাদ চেয়ারে বসে সিগারেট ফেলে দেয়, টুপি মাথা থেকে খুলে, তারপর নিলয়ের মতো হাসি দিয়ে বলে, কি অবাক হচ্ছিস? কিন্তু আমি কষ্ট পাচ্ছি রে নিলয়। তোকে মারতে ইচ্ছে ছিল না, কিন্তু মাস্তানি ছেড়ে দিচ্ছিলি বলে তোকে মারতে হলো। আর মারবই বা না কেন? পুরো আন্ডারওয়ার্ল্ড তোর নামে কাঁপে, আমার নামে না। তোর অশ্লীলায় ড্রাগসের ব্যবসা ভালো করে চালাচ্ছিলাম। তোর মাস্তানির নাম করে খুব ভালোভাবেই চলছিল এটা, কিন্তু তুই বললি সব ছেড়ে দিবি। আর বিশেষ করে তোর নামের গুণগান আর শুনতে ভালো লাগছিল না। আমার অনেক দিনের ইচ্ছা তোর মতো 1 নাম্বার 1 রকস্টার হতে, কিন্তু তুই থাকলে তো সেটা হব না। আর তোকে একটা কথা বলি, নীলার বাবাকে আমি মেরেছিলাম। এই দেখ তোর মিসফায়ারের গুলিটা, আমি সবসময় আমার কাছে রাখি। তোকে গিফট করার সঠিক সময় এটা, যখন তোরা পিস্তল নিয়ে হাতাহাতি করছিলি। তোর আব্বুর পিস্তলের তো অভাব ছিল না, তাই আরেকটা দিয়ে কাজ সেরেছি যখন তুই গুলি চালিয়েছিলি। কারণ তোর মা আমার ছিল আপন মায়ের থেকেও বেশি। উনি আমাকে আদর করেছে, ভালোবেসে সন্তানের মতো ঘুম পাড়িয়েছে। যখন যা দরকার তিনি সেটাই দিয়েছে আমার। আর আমার সামনে শালা আমার মাকে মেরেছে।
মেনে নিতে পারিনি রে, তাই মেরে দিয়েছিলাম। রিশাদের কথা শুনে নিলয়ের চোখ বড় বড় করে তাকায়, কারণ নীলা ভেবেছিল রকস্টার একটা সাধারণ মামুলি ব্যাপার। এখানে নিলয় সব, কিন্তু নিলয়ের পেছনে যে রিশাদ নামের একটা বেঈমান রকস্টার এতদিন ছিল তা কেউই জানতে পারেনি। নীলা রিশাদকে মারতে যাবে, তখনই রিশাদ গুলি চালায়, আর গুলিটা নীলার গলাতে যেয়ে লাগে। নীলয় চুপ হয়ে বসে থাকে কাঁথা পানিতে। নিলয়ের দিকে তাকায়, রিশাদ পিস্তল ধরে। নিলয় মুচকি এসে বলে, তোকে ভালোবাসি রে রিশাদ, তুই যদি বলতি তাহলে এমনিতেই সব তোকে দিয়ে দিতাম। এভাবে কেন তুই পিছন থেকে মারলি? বেইমানিটা তুই অন্তত না করলেই পারতি রে রিশাদ। সরি ভাই। রিশাদ কোনো কথা বলে না। পিস্তলের টিকারে চাপ দেয় রিশাদ। পিস্তলের গরম সীসাটা নিলয়ের কপাল ভেদ করে খানিকটা কাঁচা মাংস সাথে করে বুলেটের গুলি মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। নিলয় ছিটকে পড়ে জর্জরিত আকাশের বৃষ্টিতে কাদা পানিতে। নিথর দেহটা একদম নিস্তেজ হয়ে যায়, কোনো রকম নড়াচড়া করে না। ফর্সা মুখটাতে বৃষ্টির বড় বড় ফোঁটায় কাদায় ছিটকে এসে ভর্তি হয়ে যায়। রিশাদ জোরে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। নিলয়ের মৃতদেহর বুকটাকে পরপর 5টা গুলি চালায়। কেবল ঠাস ঠাস করে গুলির শব্দ শোনা যায়, কিন্তু কারোর চিৎকার আর শোনা যায় না। সব দিকে নিস্তেজ হয়ে যায়। ঠিক তখনই আবার একটা গুলি শোনা যায়। সেই গুলিটা এসে লাগে রিশাদের মাথার পেছনে। রিশাদ থুপড়ে পড়ে যায় নিলয়ের রাশির ওপর। চোখ বন্ধ করার আগে রিশাদ দেখতে পায় কয়েকজন লোক দৌড়ে আসছে সেদিকে। রিশাদ কোনো রকমে চোখ মিলে তাকিয়ে দেখে রাফির পিস্তল হাতে দৌড়ে সেদিকে আসছে। পিছনে পুলিশ ফোর্স আর পাশে নেহা। রাফিন আর নেহা নিলয়দের বাড়িতে যায়। ঘর ফাঁকা দেখে দোকানদার চাচাকে জিজ্ঞেস করে জানতে পারে এইদিকেই রাস্তায় বরাবর নিলয়রা আসে। তবে তাদেরকে খুঁজে পেতে রাফিনটা বড্ড দেরি করে ফেলেছে। ততক্ষণে রকস্টার দ্য ডেঞ্জারাস বয়েজ আর নেই। নিলয় চোখ বন্ধ করে, রিশাদ চোখ বন্ধ করে। রাফিন রিশাদের লাশটা সরিয়ে দেয়। দেখে ওর নিচে নিলয়ের লাশ পড়ে আছে। নিলয়ের মুখের দিকে তাকিয়ে থাকে নেহা। কখন যে জ্ঞান হারিয়ে নেহা পড়ে যায় মাটিতে সে নিজেও বুঝতে পারেনি। তারপর সবটা ধোঁয়াশা, নিঃশেষ। কেবল নেহার পবিত্র ভালোবাসাটাই অপূর্ণ রয়ে গেল।